আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে টাইম পিরিয়ড অফ সিম্পল হারমোনিক মোশন এই অবধি ক্যালকুলেট করেছিলাম। আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখবে একটা ইকুয়েশনকে আমরা ডিসকাস করেছিলাম, যেখানে ইকুয়েশনটা আলটিমেটলি এসেছিল এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো। সেখানে আমি তোমাদের কতগুলো টার্মিনোলজি বলেছিলাম: অ্যামপ্লিচিউড, ফেজ, ইনিশিয়াল ফেজ অর ইপক। এবারে আমাদের সেই টার্মগুলোকে ওয়ান বাই ওয়ান ডিসকাস করতে হবে। তো আমরা আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে, প্রথমে আমরা কিছু টার্মের ডেফিনেশন, কোন টার্মগুলো কিভাবে কোন পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, এইগুলো থেকে আমরা প্রথমে স্টার্ট করছি। হ্যাঁ, কেউ কিছু বলছো? আচ্ছা, শোনো, আমরা প্রথমে এরকম একটা ফিগারকে কনসিডার করি। কনসিডার করো, এই হরাইজেন্টাল লাইনটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। পার্টিকেলটা ও হচ্ছে আমাদের মিড পজিশন অর মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন। সেই ও পয়েন্টকে সেন্টার করে ও টু সি, সি টু বি, বি টু ও এইভাবে অসিলেট করছে বা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। তাহলে সি হচ্ছে রাইট সাইডে এক্সট্রিম এন্ড, বি হচ্ছে লেফট সাইডে এক্সট্রিম এন্ড। তাহলে আমরা যদি এই ও পয়েন্টটাকে আমরা মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের সাথে সাথে যদি আমরা কনসিডার করে নিই, আমাদের যেহেতু এই হরাইজেন্টাল লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে ও পয়েন্টটাকে কনসিডার করে নাও অরিজিন। তার মানে ও পয়েন্টের থেকে টুয়ার্ডস রাইট যা ডিসপ্লেসমেন্ট হবে সেগুলোকে আমরা পজিটিভ হিসাবে কনসিডার করতে পারবো, আর ও পয়েন্টের থেকে টুয়ার্ডস লেফট যে ডিসপ্লেসমেন্ট হবে সেগুলোকে আমরা নেগেটিভ হিসাবে কনসিডার করব। তাহলে পরে প্রথম আমরা স্টার্ট করছি এই মিড পয়েন্ট ও থেকে। আমাদের এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশনকে ডিসকাস করার সময়তে ফার্স্ট যে পয়েন্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন, বা যেটাকে আমরা বলি হচ্ছে সেন্টার অফ অসিলেশন। যে পয়েন্টটাকে সেন্টার করে পার্টিকেল টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করবে। এখানে টু অ্যান্ড ফ্রো তোমরা কিরকম ভাবে কনসিডার করতে পারো? বি থেকে সি এই মোশনটাকে যদি টু বলো, তাহলে পরে সি থেকে বি এটা হবে ফ্লো। ঠিক একই রকম ভাবে ব্যাক অ্যান্ড ফর্থ ঠিক সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে, বি টু সি, সি টু বি। যদি তোমরা সি থেকে স্টার্ট করো, তাহলে সি টু বি, বি টু সি, এইভাবে পার্টিকেলটা অসিলেট করতে থাকবে। তাহলে প্রথম আমাদের পয়েন্ট হচ্ছে সেন্টার অফ অসিলেশন। আমরা বলছি আমাদের এই ও পয়েন্টটা হচ্ছে মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন অর দ্য সেন্টার অফ অসিলেশন। কেন? কারণ ভালো করে আমরা যদি ফিগারটাকে দেখি, দেখো ও হচ্ছে এই টোটাল যে স্ট্রেট লাইনটা রয়েছে বিসি, এই স্ট্রেট লাইনের ও হচ্ছে এক্স্যাক্টলি মিড পয়েন্ট। তার মানে ও থেকে এক্সট্রিম রাইটের যে পয়েন্ট সি, ও থেকে সি এই ডিস্টেন্সটা যতটা, ও থেকে বি অর্থাৎ তোমার এক্সট্রিম লেফট পয়েন্ট যেটা রয়েছে সেই ডিস্টেন্সটা দেখো এক্স্যাক্টলি সেম। এবং পার্টিকেলটা ও থেকে বিতে যেতে যতটা টাইম নেবে, ও থেকে সিতে যেতে এক্স্যাক্টলি সেম টাইম নেবে। তাহলে আমরা ও পয়েন্টটাকে কেন কনসিডার করতে পারছি অ্যাজ দ্য মিড পয়েন্ট অর মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন? বিকজ ও ইজ দ্য মিড পয়েন্ট অফ দি স্ট্রেট লাইন বিসি, and the particle which is executing simple harmonic motion will always cover। নারকেল তেল দেবো, এই নারকেল তেল দেবো, নারকেল তেল। এই কার মাইক অন আছে? মাইকটা অফ করো। একটা ক্লাস চলছে, মাইকটা অন করে রেখে কথা বলছো কেন? এখানে যে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, পার্টিকেলটা ও টু বি এই ডিস্টেন্সটা আর ও টু সি এই ডিস্টেন্সটা কভার করছে ইন ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম। তার মানে ও পয়েন্ট হচ্ছে ডেফিনেটলি দ্য মিড পয়েন্ট অফ দি স্ট্রেট লাইন বিসি। তাহলে ও হলো আমাদের মিন পজিশন
or equilibrium position or center of oscillation। এখানে আরো একটা কথা মনে রাখবে, আমরা আগের দিন যখন ফোর্স কনস্ট্যান্ট ডিফাইন করেছিলাম, সেখানে আমরা কি অবজার্ভ করেছিলাম? যখনই আমরা একটা পার্টিকেলকে তার মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করেছিলাম, একটা রিস্টোরিং ফোর্স অ্যাক্ট করছিল এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট। যে রেস্টোরিং ফোর্সটা সবসময় ডাইরেক্টেড ছিল টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। কিন্তু পার্টিকেলটা যখন মিন অর ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, মনে রাখবে পার্টিকেলের উপর কোনো রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে না। তাহলে তোমাকে যদি কখনো কোয়েশ্চেন করা হয় যে একটা পার্টিকেল যখন সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, কোন পয়েন্টে পার্টিকেলের উপর কোনো রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করে না, তখন তোমার আনসার হবে when the particle is at mean position or equilibrium position or center of oscillation, the restoring force acting on the particle is always zero। তাহলে মিন পজিশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, এবারে হচ্ছে নেক্সট হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দেখো ফিগারে কি বলছে, কোনো একটা মোমেন্টে পার্টিকেলটা পি পজিশনে রয়েছে। এই পি পয়েন্টটাকে আমরা টুয়ার্ডস রাইট কনসিডার করেছি, তুমি পি পয়েন্টটাকে টুয়ার্ডস লেফটও কনসিডার করতে পারো। তাহলে পরে পি পয়েন্টটা কি ডিনোট করছে বা কি ইন্ডিকেট করছে? যে কোনো একটা ইনস্ট্যান্টে পার্টিকেলটা ওর মিন পজিশন থেকে বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে এবং কোন ডাইরেকশনে রয়েছে, পজিটিভ সাইডে রয়েছে না নেগেটিভ সাইডে রয়েছে। আমরা যখন ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করব, তখন আমরা কি করব? কোনো একটা ইনস্ট্যান্টে পার্টিকেলটা ওর অসিলেটিং পাথের উপর যে পয়েন্টে বা যে পজিশনে রয়েছে, আমরা প্রথমে সেই পজিশনটাকে লোকেট করব। তারপর আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করব ওই পয়েন্টের ফ্রম দ্য মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এখানে যদি আমাকে বলা হয় পার্টিকেল ইজ অ্যাট পি অ্যাট এনি ইনস্ট্যান্ট টি, তাহলে পরে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হবে এই মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন ও থেকে পি এর যা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের ভ্যালুটা। কিন্তু মনে রাখতে হবে এখানে যখন আমরা এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করছি, সেটা কিন্তু ওই মোমেন্ট বা ওই ইনস্ট্যান্টের ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল যখন পার্টিকেলটা পি পয়েন্টে রয়েছে। এর পরের ইনস্ট্যান্টে পার্টিকেলের পজিশন কিন্তু আর পি থাকবে না, সেটা পি থেকে চেঞ্জ করে যাবে। যদি পার্টিকেলটা ও থেকে সি এর দিকে যায়, তাহলে পরে এর পরের ইনস্ট্যান্টে পার্টিকেলের পি পজিশনটা টুয়ার্ডস রাইট শিফট করবে। পার্টিকেলটা যদি সি থেকে ওর দিকে আসতে থাকে, তাহলে এই ইনস্ট্যান্টের পরের ইনস্ট্যান্টে এই পি পয়েন্টটা মিড পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে মুভ করবে। তাহলে ডিসপ্লেসমেন্ট যখন ক্যালকুলেট করা হয় সিম্পল হারমোনিক মোশনে, তখন মনে রাখবে কোনো একটা ইনস্ট্যান্ট বা কোনো একটা মোমেন্টে তোমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ এখানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকে। তাহলে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন কি হবে? It is the distance of the oscillating particle from its mean position at any instant। কোনো একটা ইনস্ট্যান্টে ওর মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে অসিলেটিং পার্টিকেলের যা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমাদের সব সময় মনে রাখবে, এটা অনেক সময় ভুল হয়, অনেকে কিন্তু ডিসপ্লেসমেন্ট বলে ওপি ক্যালকুলেট না করে সিপি ক্যালকুলেট করে ফেলে। কখনো এক্সট্রিম এন্ডের থেকে কিন্তু বা অন্য কোনো পয়েন্ট থেকে ডিস্টেন্স কিন্তু মেজার করা যাবে না। তোমাকে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে গেলে সব সময় ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে ফ্রম দ্য মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। তাই জন্য মনে রাখবে দ্য ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ মেজার্ড ফ্রম দ্য মিন পজিশন। এবার আমাদের ফিগার বলছে কি, দ্য পার্টিকেল ইজ অ্যাট পি অ্যাট এনি ইনস্ট্যান্ট টি।
তাহলে এই ইনস্ট্যান্ট টিতে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ওপি, দেখো যেটাকে এক্স দিয়ে ডিনোট করা হয়েছে, আমরা সেটা লিখলাম ওপি ইজ ইকুয়াল টু এক্স। এবার ও পয়েন্টের থেকে টুয়ার্ডস রাইট, তার মানে মিন পজিশন থেকে টুয়ার্ডস রাইট যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেটাকে কনসিডার করতে হবে পজিটিভ। কেন? কারণ আমরা মিড পজিশনটাকে অরিজিন কনসিডার করে নিয়েছি। তাহলে অরিজিনের রেসপেক্টে রাইট সাইডটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, লেফট সাইডটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে পার্টিকেলের যখন ডিসপ্লেসমেন্ট হবে রাইট অফ দ্য মিন পজিশন, তখন তাকে কনসিডার করব পজিটিভ। আর যখন ডিসপ্লেসমেন্ট হবে টু দ্য লেফট অফ দ্য মিন পজিশন, তখন আমরা ডিসপ্লেসমেন্টকে কনসিডার করব নেগেটিভ। তাহলে আমরা এটা মনে রাখবো যে ডিসপ্লেসমেন্ট ইজ পজিটিভ ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ টু দ্য রাইট অফ দ্য মিন পজিশন ও, অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট উইল বি নেগেটিভ ইফ ইট ইজ টু দ্য লেফট অফ দ্য মিন পজিশন ও। ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার হলো কিনা বলো তোমাদের কাছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ স্যার, বলছিলাম যে স্যার নোট ডাউন কোনটা কোনটা করবো একটুখানি যদি বলে দেন। এখনো তুমি দেখো এখানে যা যা আমরা এখন ডিসকাস করব সবই ইম্পর্টেন্ট। এবারে এটা যা হচ্ছে ভালো করে এটা শোনো। তোমার নোট করার জন্য এই ভিডিও তো রেকর্ডেড হচ্ছে, ইউটিউবে তো পেয়ে যাবে, তখন ইউটিউব থেকে পজ করে করে তুমি লিখে নিতে পারবে। কিন্তু এখন যে জিনিসটা তোমাদের আমি বোঝাচ্ছি সেটাকে ভালো করে বুঝে নাও। এখন লিখতে গিয়ে জিনিসগুলো স্কিপ করে যেও না, ঠিক আছে? পরে ভিডিওটা দেখে তখন পজ করে করে যে জায়গা থেকে ডেফিনেশন লেখার হবে সেখান থেকে লিখে নিতে পারবে। নেক্সট যে টার্মটা আমরা পড়ব সেটা হচ্ছে, দেখো পার্টিকেল সি আর বি এই দুটো এক্সট্রিম এন্ডের বাইরে বেরোতে পারছে না। কারণ আমরা সিম্পল হারমোনিক মোশন বা অসিলেশন পড়ার সময় দেখেছিলাম যে দুটো ওয়েল ডিফাইন্ড এক্সট্রিম এন্ডের মধ্যে পার্টিকেল সবসময় অসিলেট করবে। এবারে পার্টিকেলটা যখন সি পয়েন্টে বা বি পয়েন্টে থাকবে, তখন এই ফিগারটাকে যদি কনসিডার করো, তাহলে দেখো মিড পজিশন বা মিন পজিশন থেকে সি পয়েন্ট বা বি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে যখন পার্টিকেলটা ওর অসিলেটিং পাথে যে কোনো একটা এক্সট্রিম এন্ডে থাকবে, তখন পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হবে ম্যাক্সিমাম। সেটা পজিটিভ সাইডেও হতে পারে, সেটা নেগেটিভ সাইডেও হতে পারে। যখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে তুমি কনসিডার করবে, তখন আমরা এটাকে আর ডিসপ্লেসমেন্ট বলবো না, তখন আমরা এই টার্মটাকে বলবো অ্যাম্পলিটিউড। তাহলে পরে নেক্সট আমাদের যে টার্মটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড একটা ডিসপ্লেসমেন্ট, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য অসিলেটিং পার্টিকেল ফ্রম দ্য মিন পজিশন অন আইদার সাইড অফ দ্য মোশন। অ্যাম্পলিটিউড পজিটিভেও হতে পারে, অ্যাম্পলিটিউড নেগেটিভ দিকেও হতে পারে। তাহলে তোমার ডেফিনেশনটা কি আসছে দেখো, দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য অসিলেটিং পার্টিকেল অন আইদার সাইড অফ দ্য মিন পজিশন। আইদার সাইড মানে পজিটিভ সাইডেও হতে পারে বা নেগেটিভ সাইডেও হতে পারে। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এই পার্টিকুলার ফিগারে তাহলে কত? আইদার ওসি অর ওবি। তাহলে অ্যাম্পলিটিউড অফ দিস পার্টিকুলার এক্সাম্পল ইজ নাথিং বাট ওবি অর ওসি। তাহলে সেটাই দেখো লেখা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন আইদার সাইড অফ দ্য মিন পজিশন। যেহেতু তুমি আইদার সাইড বলছো, যে কোনো একটা দিক, তার মানে আইদার তুমি কনসিডার করছো ওসি অর ওবি, এবং এটা কিন্তু সব সময় ইকুয়াল হবে যদি আমরা কনসিডার করে নিই কোনো রকম ফ্রিকশন নেই, ফ্রিকশনলেস অবস্থাতে পার্টিকেলটা অসিলেট করছে। কিন্তু রিয়েলিটিতে তুমি যদি একটা অসিলেশনকে কনসিডার করো, তাহলে আমি যদি একটা সিম্পল পেন্ডুলামের অসিলেশনকেই কনসিডার করি, এয়ার মিডিয়ামের মধ্যে অসিলেট করবে, এয়ারের একটা ফ্রিকশন থাকে, প্লাস তুমি যে পয়েন্ট থেকে সিম্পল পেন্ডুলামটাকে সাসপেন্ড করবে সেই পয়েন্টে ওই থ্রেড বা স্ট্রিং এর সাথে একটা ফ্রিকশন হবে। এই জন্য তুমি ইন রিয়েলিটি দেখবে অ্যাম্পলিটিউড আস্তে 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 টাইমের সাথে সাথে ডিক্রিজ করে।
কিন্তু আমরা এখানে একটা আইডিয়াল কেস কনসিডার করছি। তাহলে আইডিয়াল কেসে কোনো ফ্রিকশন নেই, কোনো রকম লস হবে না, তাই জন্য ও সি আর ও বি এই দুটো ভ্যালু হবে এক্স্যাক্টলি সেম। তাহলে অ্যামপ্লিচিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন অন আইদার সাইড। তাহলে ডিসপ্লেসমেন্ট আর অ্যামপ্লিচিউড দুটোই ডিসপ্লেসমেন্ট, কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হলে অ্যামপ্লিচিউড হবে, ম্যাক্সিমাম ছাড়া অন্য যে কোনো ডিসপ্লেসমেন্টকে আমরা নর্মাল ডিসপ্লেসমেন্ট দিয়ে ডিফাইন করি। এরপরে আসছে হচ্ছে অসিলেশন বা সাইকেল। একটা অসিলেশন বা একটা সাইকেলকে আমরা কিভাবে মেজার করব? তোমাকে মনে রাখতে হবে পার্টিকেলটা যে পয়েন্ট থেকে সিম্পল হারমোনিক মোশন স্টার্ট করছে, একটা কমপ্লিট টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফর্থ মোশন এক্সিকিউট করার পর ও যখন আবার ওই সেম পয়েন্টে ব্যাক করে আসছে, তখন আমরা বলছি ওয়ান কমপ্লিট অসিলেশন এক্সিকিউটেড হয়েছে বা ওয়ান সাইকেল এক্সিকিউটেড হয়েছে। ওয়ান সাইকেল মানে ওয়ান সাইকেল অফ অসিলেশন অর ওয়ান সাইকেল অফ ভাইব্রেশন। তার মানে ও থেকে যদি স্টার্ট করে, ও থেকে ধরো প্রথমে ডান দিকে যাচ্ছে, তাহলে ও থেকে সিতে যাবে, সি থেকে বিতে আসবে, বি থেকে আবার ওতে আসবে। এই যে টোটালটা হলো, এটা হলো ওয়ান টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফর্থ। এই একটা টু অ্যান্ড ফ্রো কমপ্লিট হলে আমরা বলবো দ্য পার্টিকেল হ্যাজ এক্সিকিউটেড ওয়ান সাইকেল অর ওয়ান অসিলেশন অর ওয়ান ভাইব্রেশন। যদি পার্টিকেলটা বি এন্ড থেকে শুরু করে তাহলে কিরকম হবে? বি ও সি, সি ও বি, ওয়ান অসিলেশন বা ওয়ান সাইকেল। যদি পার্টিকেলটা সি থেকে স্টার্ট করে তাহলে কি হবে? সি ও বি, বি ও সি। তার মানে দেখো, যে পয়েন্ট থেকে স্টার্ট করছে ও সেম পয়েন্টে কিন্তু ব্যাক করে আসছে একটা কমপ্লিট টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফর্থ মোশন এক্সিকিউট করার পর। তাহলে এই ওয়ান কমপ্লিট ব্যাক অ্যান্ড ফর্থ মোশন এক্সিকিউট করলে পার্টিকেলটা আবার ওর স্টার্টিং এন্ডে ফিরে আসবে এবং আমরা বলবো একটা সাইকেল বা ভাইব্রেশন বা অসিলেশন কমপ্লিটেড হয়েছে। তাহলে অসিলেশন অর সাইকেলের ডেফিনেশনটা কি বলছে দেখো, ওয়ান কমপ্লিট ব্যাক অ্যান্ড ফর্থ মোশন অফ এ পার্টিকেল স্টার্টিং অ্যান্ড এন্ডিং অ্যাট দ্য সেম পয়েন্ট। বি থেকে শুরু করলে বি ও সি হয়ে সি ও বি আবার বিতেই ব্যাক করে এলো। সি থেকে শুরু করলে সি ও বি, বি ও সি হয়ে আবার সিতেই ব্যাক করে এলো। ও থেকে যদি স্টার্ট করে ডান দিকে যায় তাহলে হবে ও সি বি, তারপর আবার ও, মানে ও সি হয়ে সি থেকে বিতে ফিরে গেল, বি থেকে আবার ওতে এলো। যদি ও থেকে স্টার্ট করে টুয়ার্ডস লেফট যায় তাহলে হবে ও থেকে প্রথমে বি, তারপর বি থেকে ডিরেক্ট ডান দিকে যাবে সি, তারপর সি থেকে আবার ও। তাহলে একটা কমপ্লিট দেখো টু অ্যান্ড ফ্রো বা ব্যাক অ্যান্ড ফর্থ মোশন এক্সিকিউটেড হবার পর পার্টিকেলটা কিন্তু আবার ওর স্টার্টিং পয়েন্টে ব্যাক করে আসছে। সেটাই দেখো লেখা হয়েছে, ওয়ান কমপ্লিট ব্যাক অ্যান্ড ফর্থ মোশন অফ এ পার্টিকেল starting and ending at the same point is called a cycle or oscillation or vibration. এবারে আমরা এই ফিগারে কনসিডার করে নিচ্ছি পার্টিকেলটা স্টার্ট করছে পি থেকে। আমি তো এক্সট্রিম এন্ড দিয়ে বললাম, কিন্তু পার্টিকেলটা যদি পি থেকে স্টার্ট করে টুয়ার্ডস রাইট যায়, এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় পার্টিকেলটা পি থেকে স্টার্ট করলে তুমি এবার ওয়ান কমপ্লিট অসিলেশন কিভাবে মাপবে, ভালো করে জিনিসটা বুঝে নাও। পি থেকে কি লেখা রয়েছে? অ্যাট এনি ইনস্ট্যান্ট লেট দ্য পার্টিকেল বি অ্যাট পয়েন্ট পি অ্যান্ড ইট ইজ মুভিং উইথ এ ভেলোসিটি টুয়ার্ডস রাইট। তাহলে ডান দিকে যাচ্ছে। তাহলে পি থেকে প্রথমে ও রিচ করবে এক্সট্রিম রাইট এন্ড মানে সিতে, সি এর পর আর যেতে পারছে না। এবার সি থেকে ও যাবে হচ্ছে এক্সট্রিম লেফটে। তাহলে সি থেকে যখন বিতে যাবে তখন ও সি থেকে ও পয়েন্টের মধ্যে দিয়ে বি অবধি গেল। এবার বি এর পর ও আর ফার্দার লেফটে যেতে পারছে না।
এবার ও বি থেকে ব্যাক করবে টুয়ার্ডস রাইট। এবার বি থেকে আবার ও পয়েন্ট দিয়ে পাস করে যখন পিতে এসে রিচ করছে, তখন তোমার ওয়ান কমপ্লিট অসিলেশন হচ্ছে। তাহলে পি পয়েন্ট থেকে পার্টিকেলটা যদি টুয়ার্ডস রাইট যায়, তাহলে প্রথমে যাবে পি থেকে সি, তারপর সি থেকে বি থ্রু ও, তারপর বি থেকে আবার ব্যাক টু পি থ্রু ও। তাহলে ওয়ান কমপ্লিট অসিলেশন বা ওয়ান সাইকেলটা কিরকম দাঁড়াচ্ছে ভালো করে দেখো। প্রথমে পি থেকে গেল সিতে, এবার সি থেকে ও যাবে বি পয়েন্টে, ও পয়েন্টের মধ্যে দিয়ে, তারপর বি থেকে আবার ও ব্যাক করে আসছে পিতে থ্রু দা পয়েন্ট ও। তাহলে দেখো স্টার্টিং পয়েন্ট পি, এন্ড পয়েন্ট পি, একটা কমপ্লিট অসিলেশন হলো। এটাকেই আমরা বলছি ওয়ান সাইকেল অর ওয়ান অসিলেশন অর ওয়ান ভাইব্রেশন। তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারছি দ্য পার্টিকেল হ্যাজ কমপ্লিটেড ওয়ান অসিলেশন। এটা ক্লিয়ার হলো কিনা বলো তোমাদের কাছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা, এবারে নেক্সট পার্টে আমরা যাব। নেক্সট পার্টটা কি? আমরা আগের দিন দেখবে টাইম পিরিয়ড ক্যালকুলেট করেছিলাম ক্যাপিটাল টি। এবারেও আমরা টাইম পিরিয়ডের ডেফিনেশনটা জানব। তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এই যে আমরা একটু আগে ওয়ান অসিলেশন অর ওয়ান ভাইব্রেশনকে ডিফাইন করলাম, এই ওয়ান অসিলেশন বা ওয়ান ভাইব্রেশনকে কমপ্লিট করতে এই পার্টিকেলটা যতটা টাইম নেবে, সেই টাইমটাকে আমরা বলবো হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে ডেফিনেশন কি হবে? টাইম টেকেন বাই এ পার্টিকেল টু কমপ্লিট ওয়ান অসিলেশন ইজ আওয়ার টাইম পিরিয়ড। তার মানে পি থেকে স্টার্ট করে ও তোমার পি থেকে স্টার্ট করে সি হয়ে আবার বিতে ব্যাক করে এসে আবার পি পয়েন্টে রিচ করতে যতটা টাইম নেবে, সেই টাইমটাকে আমরা বলবো হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে? এটা ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে কি? ওয়ান অসিলেশন বা ওয়ান সাইকেল কমপ্লিট করতে একটা পার্টিকেল যতটা টাইম নেবে। এবারে অনেক সময়তে এটাকে অন্যরকম ভাবেও তোমাদের কাছে বলা হয় যে টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি তাহলে কি। দেখো, পি পয়েন্ট থেকে স্টার্ট করে পার্টিকেলটা একটা কমপ্লিট অসিলেশন করে আবার কিন্তু দেখো পি পয়েন্টেই ফিরে আসছে। যদি সি পয়েন্ট থেকে স্টার্ট করে, তাহলে সি থেকে স্টার্ট করে একটা অসিলেশন কমপ্লিট করার পর ও আবার সিতে ফিরে আসছে। তার মানে এই টাইম ইন্টারভেল পর পর একই মোশন রিপিটেড হচ্ছে। সি থেকে বিতে গিয়ে সিতে ফিরে এলো, আবার সি থেকে বিতে গেল, সিতে ফিরে এলো। তাহলে দেখো একটা টাইম পিরিয়ড বাদে বাদে ও একই অসিলেটারি মোশনটাকে রিপিট করছে। তাহলে টাইম পিরিয়ডের একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটা কি? যে স্মলেস্ট টাইম ইন্টারভেল বাদে বাদে একই মোশন রিপিটেড হবে, সেই স্মলেস্ট টাইম ইন্টারভেলটাকেই আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে পরে এর অল্টারনেটিভ ডেফিনেশনটা আমরা কি বলছি? অল্টারনেটিভ ডেফিনেশনটা দেখো বলা হচ্ছে দ্য স্মলেস্ট টাইম ইন্টারভেল আফটার হুইচ দ্য অসিলেটরি মোশন রিপিটস। এই দুটো ডেফিনেশন একই ডেফিনেশন। একটা তুমি বলছো যে একটা কমপ্লিট অসিলেশন এক্সিকিউট করতে যতটা টাইম নিচ্ছে সেটা টাইম পিরিয়ড। সেটাকে আরো সিম্পল ভাবে তুমি বলছো যে যে স্মলেস্ট টাইম ইন্টারভেল বাদে বাদে এই অসিলেটরি মোশনটা রিপিটেড হচ্ছে, সেই স্মলেস্ট টাইম ইন্টারভেলটাই হচ্ছে টাইম পিরিয়ড। মনে রাখবে, যখন আমরা টাইম পিরিয়ড কনসিডার করব সিম্পল হারমোনিক মোশনে বা অসিলেশনে, তখন সেটাকে সবসময় ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয় এবং টাইমের যা ইউনিট টাইম পিরিয়ডের একই ইউনিট।
তাহলে টাইম পিরিয়ড তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো টাইম পিরিয়ডের ডেফিনেশন? হ্যাঁ ম্যাম। স্যার আচ্ছা, এবারে হচ্ছে নেক্সট যে টার্ম, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড তোমাকে দিচ্ছে কতটা টাইম লাগছে একটা অসিলেশন কমপ্লিট করতে। তাহলে ফ্রিকোয়েন্সি কি দেবে? ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো এরকম অসিলেশন কমপ্লিট করেছে পার্টিকেলটা। 1 সেকেন্ড মানে হচ্ছে ইউনিট টাইম। তাহলে আমরা টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি এই দুটো একটা আরেকটার দেখবে রেসিপ্রোকাল হবে। কেন? কারণ টাইম পিরিয়ড তোমাকে বলছে একটা অসিলেশন কমপ্লিট করতে কত টাইম লাগছে, আর ফ্রিকোয়েন্সি তোমায় কি বলছে? পার্টিকেলটা 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন কমপ্লিট করলো। তাহলে ডেফিনেশন অফ ফ্রিকোয়েন্সি কি হবে দেখো? দ্য নাম্বার অফ অসিলেশনস কমপ্লিটেড বাই দ্য পার্টিকেল ইন ইউনিট টাইম। ইউনিট টাইম মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে পরে আমরা ফ্রিকোয়েন্সি একটা নাম্বার পাবো, সেই নাম্বারটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস ইন 1 সেকেন্ড। ফ্রিকোয়েন্সিকে তুমি এফ দিয়ে ডিনোট করতে পারো, এন দিয়ে ডিনোট করতে পারো, নিউ দিয়ে ডিনোট করতে পারো। এই তিনটে সিম্বলের যে কোনো একটা সিম্বল দিয়ে তুমি ডিনোট করতে পারো। আমরা এখানে ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে ডিনোট করব। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস করছি এফ দিয়ে, আর এর ইউনিট হচ্ছে হার্টস, HERTZ। ইনি একজন জার্মান সায়েন্টিস্ট, হাইনরিচ হার্টস। তার নামের থেকে এই ইউনিটটা করা হয়েছে হার্টস। অথবা তুমি এটাকে বলতে পারো সেকেন্ড ইনভার্স, 1/2। সেকেন্ড ইনভার্স টার্ম ইউনিটটা খুব কম ইউজ হয়। আমরা জেনারেলি ফ্রিকোয়েন্সির ইউনিটকে সবসময় HZ দিয়েই ডিনোট করি, মানে হার্টস দিয়ে এক্সপ্রেস করি। এবার ফ্রিকোয়েন্সি কেন টাইম পিরিয়ডের রেসিপ্রোকাল হবে? ভালো করে চিন্তা করে দেখো। যদি তুমি বলো ক্যাপিটাল টি হচ্ছে একটা অসিলেটিং পার্টিকেলের টাইম পিরিয়ড, তার মানে ক্যাপিটাল টি টাইমে একটাই অসিলেশনও কমপ্লিট করতে পারছে। কারণ দেখো টাইম পিরিয়ডের ডেফিনেশনে বলাই রয়েছে একটা অসিলেশন কমপ্লিট করতে ও যতটা টাইম নেয়। তাহলে টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয়, তার মানে এটা খুব সিম্পল ওয়েতে যে ক্যাপিটাল টি টাইমে পার্টিকেলটা একটাই অসিলেশন কমপ্লিট করবে। এবার একদম ঐকিক নিয়ম অ্যাপ্লাই করো, ইউনিটারি মেথড অ্যাপ্লাই করো। তাহলে ক্যাপিটাল টি টাইমে যদি একটা অসিলেশন কমপ্লিট করে, তাহলে ইউনিট টাইম বা 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন কমপ্লিট করবে? 1/t। এবার দেখো 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন কমপ্লিট করবে সেটাই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। তার মানে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/t, তার মানে 1/টাইম পিরিয়ড। এই কারণের জন্য বলা হয় ফ্রিকোয়েন্সি ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য রেসিপ্রোকাল অফ দ্য টাইম পিরিয়ড, অর্থাৎ টাইম পিরিয়ডের অনন্যক বা রেসিপ্রোকাল। তাহলে আমরা ম্যাথামেটিক্যালি কি লিখবো? এফ ইজ ইকুয়াল টু 1/T। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো তোমাদের কাছে? স্যার এটা আর একবার বলে দাও তো। ক্যাপিটাল টি টাইমে কতগুলো অসিলেশন কমপ্লিট হচ্ছে? টাইম পিরিয়ডের ডেফিনেশনে কি বলা রয়েছে? একটা অসিলেশন কমপ্লিট হতে যে টাইম লাগছে সেটা টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয়, তাহলে ক্যাপিটাল টি টাইমে কতগুলো অসিলেশন কমপ্লিট হবে? একটাই অসিলেশন কমপ্লিট হবে। তাহলে ক্যাপিটাল টি টাইমে যদি একটা অসিলেশন কমপ্লিট হয়, তাহলে ইউনিট টাইম বা একক সময়ে কতগুলো অসিলেশন কমপ্লিট হবে? 1/T। 1/T ফ্রিকোয়েন্সি, কারণ ইউনিট টাইম বা একক সময়ে যতগুলো অসিলেশন কমপ্লিট হচ্ছে সেটাই তো ফ্রিকোয়েন্সির ডেফিনেশন। তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? 1/টাইম পিরিয়ড হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকি সবার কাছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার। ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের রিলেশন? হ্যাঁ আচ্ছা, স্যার। ওকে। এবারে আমরা দেখো আগের দিন ওমেগা বলে একটা সিম্বল ইউজ করেছিলাম,
যে ওমেগাটাকে আমরা বলেছিলাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, তোমার কি হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এবার আমরা সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে ডিনোট করব। মনে রাখবে এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। একটু আগে আমরা ফ্রিকোয়েন্সি যেটাকে তোমার রিপ্রেজেন্ট করলাম, যে ফ্রিকোয়েন্সিটা জানলাম, সেই ফ্রিকোয়েন্সি এফ কে যদি তুমি 2π দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পরে আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাবো বা ভৌত রাশিটা পাবো, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য কোয়ান্টিটি obtained by multiplying the frequency f by a factor 2π। এবার তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, কেন স্যার আমরা 2π দিয়ে মাল্টিপ্লাই করছি? এটাকে তো আমরা পাই দিয়ে মাল্টিপ্লাই করতে পারতাম, বা π/2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারতাম। এখানে 2π মানে হচ্ছে 2π রেডিয়ান, এটা একটা অ্যাঙ্গেল। 2π রেডিয়ান মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। আজকে আমরা দেখব যে একটা সার্কুলার মোশন যখন হয় তার থেকেই এসএইচএম তৈরি হবে। এটা আমরা এখনো শিখিনি, একটু পরেই আমরা সেটা জানবো। এবারে যখন একটা সার্কুলার মোশন হবে, তখন যে একটা কমপ্লিট অসিলেশন, আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে তোমরা যদি একটা কম্পাস দিয়ে একটা সার্কেলকে ড্র করো, তাহলে সার্কেলের সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েটেড হয়। 360 ডিগ্রি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 2π রেডিয়ান। তাহলে পরে আমরা ওয়ান অসিলেশন কমপ্লিট করলে সব সময় 2π রেডিয়ান অফ অ্যাঙ্গেল চেঞ্জ হতে থাকবে। সেটা আমরা এখনো চোখের সামনে দেখিনি বলে বুঝতে পারছি না, একটু বাদে আমরা সেটা শিখব। সেই কারণের জন্য আমরা ফ্রিকোয়েন্সিকে যদি 2π দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যাকে আমরা ডিনোট করছি বা এক্সপ্রেস করছি উইথ দ্য সিম্বল ওমেগা। এই সিম্বলটার নাম হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি হবে? এফ ইন্টু 2π। তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু 2π এফ। এফ মানে হচ্ছে 1/T। তার মানে তুমি যদি এফ এর জায়গায় 1/T পুট করো, তাহলে ওমেগার সঙ্গে টাইম পিরিয়ডে রিলেশন হয়ে যাচ্ছে, দেখো, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T। এবার এই 2π রেডিয়ানের ফ্যাক্টরটা আমরা এসএইচএম আর সার্কুলার মোশনের রিলেশনটা থেকে পাবো। ফ্রিকোয়েন্সির ইউনিট ছিল হার্টস, তাহলে ওমেগার ইউনিট কি হবে? ওমেগাতে দেখো তুমি একটা অ্যাঙ্গেল রেডিয়ানে ইন্ট্রোডিউস করছো, সেই কারণের জন্য আমরা এসআই ইউনিট অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে পাবো রেডিয়ান পার সেকেন্ড। কেন? কারণ দেখো ফ্রিকোয়েন্সিতে হার্টসের আরেকটা অল্টারনেটিভ নেমিং ছিল 1/সেকেন্ড। তাহলে এবার আমরা হার্টস না নিয়ে 1/সেকেন্ড নিচ্ছি, আর এই 2π রেডিয়ান দিয়ে মাল্টিপ্লাই করছো, তাই জন্য ইউনিটটা হয়ে যাচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, RAD, সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইউনিট। সেম জিনিস তোমরা সেমিস্টার ওয়ানে সার্কুলার মোশনে পড়েছিলে, সেখানে এই ওমেগাটার নাম ছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি। সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিরও কিন্তু সেম ইউনিট ছিল রেডিয়ান পার সেকেন্ড। একই জিনিস, শুধু আমরা এখানে এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির টার্মে ডিফাইন করব, কারণ সার্কুলার মোশনের সঙ্গে সিম্পল হারমোনিক মোশন ডাইরেক্টলি কানেক্টেড। সেটা আমরা একটু বাদেই দেখব। আমরা এই ডেফিনেশনগুলো পড়ে নিলে পরেই আমরা ওই পার্টটাতে চলে যাব। তাহলে আপাতত অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে নেক্সট যে টার্মটা আমরা ইউজ করব, সেই টার্মটার নাম হচ্ছে ফেজ। এই কার মোবাইল, কার স্পিকার অন মাইক আছে? অফ, মাইকটা অফ করতে বল। স্পিকারটা অফ, তোমার মাইকটা অফ করো। নেক্সট হচ্ছে ফেজ। ফেজ জিনিসটা কি? লাস্ট ক্লাসে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো বলে একটা ইকুয়েশন দেখেছিলাম। আজকে আমরা সেই ইকুয়েশনটাকে প্রুফ করব। সেখানে আমি বলেছিলাম ওমেগা টি প্লাস ফাই জিরো, এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে ফেজ।
ফেজ অ্যাকচুয়ালি কি? অ্যামপ্লিচিউড বাদ দিয়ে, তোমার অ্যামপ্লিচিউড হচ্ছে একটা অসিলেশনের জন্য কনস্ট্যান্ট। অ্যামপ্লিচিউডটা বাদ দিয়ে ধরো তুমি কোনো একটা ইনস্ট্যান্টে জানতে চাইছো পার্টিকেলটের, ওই পার্টিকেলটা যে এসএইচএম এক্সিকিউট করছে সেই এসএইচএম এর বাকি সব ইনফরমেশন। ইনফরমেশন মানে পার্টিকেলটা এই মোমেন্টে ডান দিকে মুভ করছে না বাঁদিকে মুভ করছে, পার্টিকেলটার এই মোমেন্টে ভেলোসিটি কত, পার্টিকেলটার এই মোমেন্টে অ্যাক্সিলারেশন কত, এগুলো ধরো তুমি জানতে চাইছো। ধরা যাক আমরা এই ফিগারটাকেই কনসিডার করি। পার্টিকেলটা যখন পি পয়েন্টে রয়েছে তখন তুমি ধরো জানতে চাইছো এই পার্টিকেলটা পি থেকে টুয়ার্ডস রাইট যাচ্ছে না টুয়ার্ডস লেফট যাচ্ছে। এই মোমেন্টে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট এই তোমার সেন্টার থেকে কতটা বা মিন পজিশন থেকে কতটা, এই মোমেন্টে পার্টিকেলটার ভেলোসিটি কত, এই মোমেন্টে পার্টিকেলটার অ্যাক্সিলারেশন কত। যে ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাকে এই সমস্ত ইনফরমেশনগুলো দেবে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার নাম হচ্ছে ফেজ। আমরা এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো বা এ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো এই ইকুয়েশনটাকে ডিরাইভ করার পর আমরা দেখব ওই ইকুয়েশন থেকেই আমরা ভেলোসিটি পাবো, ওই ইকুয়েশন থেকে আমরা অ্যাক্সিলারেশন পাবো, এবং প্রত্যেকটা পার্টে এরকম একটা ফেজ পার্ট থাকবে যেটা থেকে তুমি টাইমের ভ্যালু পুট করে করে অটোমেটিক্যালি বের করে নিতে পারবে ওই মোমেন্টে পার্টিকেলের ভেলোসিটি কত, অ্যাক্সিলারেশন কত, পার্টিকেলটা কোন দিকে মুভ করছে উইথ রেসপেক্ট টু দ্য মিন পজিশন। তাহলে ফেজ হচ্ছে এটা একটা অসিলেটিং পার্টিকেলের এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা কোনো একটা ইনস্ট্যান্টে পার্টিকেলের মোশনের কমপ্লিট ইনফরমেশন তোমাকে দেবে। কি কি ইনফরমেশন দেবে? মিন পজিশন থেকে ওর ডিস্টেন্স, মানে ওই মোমেন্টে ও কোন পজিশনে আছে, ওর ভেলোসিটি কত, ওর অ্যাক্সিলারেশন কত, এই সব ইনফরমেশন তোমাকেও প্রোভাইড করবে। তাহলে ডেফিনেশন কি বলা হচ্ছে? দ্য ফেজ অফ অ্যান অসিলেটিং পার্টিকেল অ্যাট এনি ইনস্ট্যান্ট গিভস কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট ইটস স্টেট অফ মোশন। কি কি টার্মে দেবে? পজিশন, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু ইটস মিন পজিশন। এই মোমেন্টে আমরা শুধু ডেফিনেশনটা জানলাম, কিন্তু সত্যি সত্যি এটা দিচ্ছে কিনা এটা কিন্তু আমরা এই মোমেন্টে বুঝতে পারছি না, কারণ আমরা এখনো ওই ম্যাথামেটিক্যাল পার্টটার দিকে যাইনি। আমরা আগে ব্যাপারগুলো জেনে নিয়ে তারপর আমরা ম্যাথামেটিক্সের মধ্যে যাব। তাহলে এই মোমেন্টে আমরা মাথায় রাখছি ফেজ হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা আমাকে একটা অসিলেটিং পার্টিকেলের মোশনের সমস্ত ইনফরমেশন দেবে। এবার ফেজটা কি হবে? আমরা দেখেছি সিম্পল হারমোনিক মোশন সবসময় সাইনের ফাংশন বা কোসাইনের ফাংশন হিসাবে আসবে। সাইন বা কোসাইনের একটা আর্গুমেন্ট পার্ট থাকে, যেটা তোমরা এমনি নর্মাল কেসে সাইন থিটা বা কস থিটা দিয়ে লেখো, থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে পরে ফেজ হবে যে সিম্পল হারমোনিক মোশনের তুমি ইকুয়েশনটা লিখবে, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা লিখবে, সেটা কসের টার্মে লেখো বা সাইনের টার্মে লেখো, তার যে আর্গুমেন্ট পার্টটা সেই আর্গুমেন্ট পার্টটা হবে ওই পার্টিকেলের ফেজ। তাহলে আমরা এটা মাথায় রাখবো, ফেজ ইজ ইকুয়াল টু দ্য আর্গুমেন্ট অফ সাইন অর কোসাইন ফাংশন, যেটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে আসবে। কিরকম? আমরা যদি আগের দিনের ইকুয়েশনটাকেই লিখি, এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো, এখানে ওই ক্যাপিটাল এটা হচ্ছে অ্যামপ্লিচিউড, যেটা আমরা আজকে জেনেছি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এই অ্যামপ্লিচিউডটা একটা কনস্ট্যান্ট পার্ট একটা এসএইচএম এর জন্য, কারণ তুমি ফিগারে দেখতেই পাচ্ছ পার্টিকেলটা সি পয়েন্টের ডান দিকেও যেতে পারছে না, বি পয়েন্ট থেকে বাঁদিকেও যেতে পারছে না। তার মানে ওসি আর ওবি এটা ফিক্সড, তাহলে অ্যামপ্লিচিউড হচ্ছে কনস্ট্যান্ট। এবার হচ্ছে কোসাইন ফাংশন। কোসাইনের পর ব্র্যাকেটের মধ্যে এই যে ওমেগা টি প্লাস ফাই জিরো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ দিস কোসাইন ফাংশন।
এই আর্গুমেন্ট ওমেগা টি প্লাস ফাই জিরোটাকেই আমরা বলছি ফেজ অফ দ্য মোশন, যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করছি। এবারে দেখো এখানে একটা টি বসে আছে। টি মানে কি? টাইম। টাইম তো কন্টিনিউয়াসলি চেঞ্জ করবে, কারণ টাইম যদি চেঞ্জ না করে তাহলে তো পার্টিকেলটা মুভই করবে না। তাহলে যখন পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, পার্টিকেলটার এই টাইমটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তাহলে টি এর ভ্যালু যদি তুমি চেঞ্জ করতে থাকো, তাহলে দেখো এই ফাই এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। সেই জন্য আমরা বলি ফেজ টাইম ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি, টাইমের উপর ডিপেন্ড করছে ফেজ। তাই জন্য আমরা এটাকে বলছি ফেজ ইজ এ ফাংশন অফ টাইম। টাইম চেঞ্জ করলেই ওমেগা টি প্লাস ফাই জিরোর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে পরেই আমরা দেখতে পাবো হচ্ছে পার্টিকেলের ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। যেই ফেজ চেঞ্জ হবে তার মানে পার্টিকেলটা ওর পজিশন চেঞ্জ করছে, পার্টিকেলের ভেলোসিটি চেঞ্জ হবে, পার্টিকেলের অ্যাক্সিলারেশনও চেঞ্জ হবে। তাহলে ফেজ ব্যাপারটা তোমাদের কাছে অ্যাট প্রেজেন্ট ক্লিয়ার হলো কিনা বলো, যতটা আমরা পড়লাম। বুঝতে পেরেছো সবাই? ম্যাথামেটিক্যাল পার্ট আমরা এখনো করিনি, কারণ ম্যাথামেটিক্যাল পার্ট আমাদের এখনো বোঝার মতন অপশান আসেনি, কারণ আমরা ম্যাথামেটিক্স এখনো যাইনি, যাব। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে। এবারে একটা জিনিস দেখো, এই ফেজের মধ্যে ফাই জিরো বলে একটা টার্ম রয়েছে। এই ফাই জিরো টার্মটা, এটার সঙ্গে কিন্তু দেখো কোনো টাইম মাল্টিপ্লায়ার নেই। তাহলে তার মানে কি? তার মানে এই ফাই জিরোটা একটা কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ করবে না। একটা মোশনের জন্য ফাই জিরো কনস্ট্যান্ট, সে চেঞ্জ করবে না। তুমি যদি অন্য নতুন একটা কোনো মোশন নাও, তখন আবার নতুন ফাই জিরো পাবে। তাহলে এই ফাই জিরো জিনিসটা কি? আগের দিন লাস্টে আমি ইনিশিয়াল ফেজ বা ইপক বলে একটা টার্ম বলেছিলাম। সেই ফাই জিরোটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ। এই ফিগারটাকে ভালো করে দেখো। পার্টিকেলটা পি পয়েন্ট থেকে স্টার্ট করছে মোশন, আমরা এটাই কনসিডার করে ডায়াগ্রামটা ড্র করেছি। তাহলে এই পি পয়েন্টটা সেন্টার নয় বা মিন পজিশন নয়। তার মানে পার্টিকেলটা যখন স্টার্ট করছে, তখন তোমার হাতে যে স্টপ ওয়াচটা দেওয়া আছে, তুমি সেই স্টপ ওয়াচটাকে অন করছো। তার মানে পার্টিকেলটা যখন পি পজিশনে, তখন তোমার টাইম কাউন্ট স্টার্ট হলো। তার মানে তোমাকে যদি বলা হয় টি ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা কোথায় আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা রয়েছে পি পয়েন্টে। এই পি পয়েন্টে পার্টিকেলটার যা ফেজ, সেই ফেজের ভ্যালুটা হচ্ছে ওই পার্টিকেলের সিম্পল হারমোনিক মোশনের জন্য ইনিশিয়াল ফেজ বা ইপক। তাহলে পার্টিকেলটা যদি পি পয়েন্ট থেকে স্টার্ট করে, তাহলে পি পয়েন্টে পার্টিকেলের ফেজ তুমি চেঞ্জ করতে পারবে না, সেটা একটা ফিক্সড ভ্যালু। এবার তুমি যদি বলো না, পার্টিকেলটা স্যার আমি পি থেকে কনসিডার করব না, আমি কনসিডার করব পার্টিকেলটা সি থেকে স্টার্ট করছে, করতেই পারো। তখন ফেজের একটা অন্য ভ্যালু পাবে। কিন্তু পার্টিকেলটা যে পয়েন্ট থেকে স্টার্ট করছে, সেই পয়েন্ট থেকে তোমার টাইম কাউন্ট করা স্টার্ট করতে হবে। তার মানে পার্টিকেলটা ওর পাথের যে পয়েন্টে রয়েছে, সেই পয়েন্টে টাইম জিরো, ওই পয়েন্টে যা ফেজ, সেটাই হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ বা ইপক। তাহলে ডেফিনেশনে আমি কি বলছি? দ্য ফেজ অফ এ ভাইব্রেটিং পার্টিকেল করেসপন্ডিং টু টাইম টি ইজ ইকুয়াল টু জিরো ইজ আওয়ার ইনিশিয়াল ফেজ অর ইপক। কেন ফাই জিরোটা ইপক হলো? দেখো, টি ইজ ইকুয়াল টু জিরো যদি আমরা পুট করি ফাই ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস ফাই জিরো ইকুয়েশনে, তাহলে ওমেগা ইন্টু টি এর জায়গায় জিরো পুট করে দাও, তাহলে সামথিং ইন্টু জিরো মিন জিরো। তাহলে দেখো ওমেগা টি ফ্যাক্টরটা আর থাকলো না, ফাই ইজ ইকুয়াল টু হয়ে গেল ফাই জিরো। এই জন্যই দেখো ডেফিনেশনে বলা হয়েছে টি ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেলের যে ফেজ, সেটাই হচ্ছে ইনিশিয়াল ফেজ। স্টার্টিং পয়েন্টে ওর ফেজ কত। তাহলে ইনিশিয়াল ফেজটা ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ স্যার।
টোটাল হ্যাঁ ফেজে স্যার। টোটাল ফেজে টাইম থাকবে, কিন্তু ইনিশিয়াল ফেজে টাইম থাকবে না। কেন? টি ইজ ইকুয়াল টু জিরোতে তুমি যে ফেজটাকে মাপছো সেটাই হচ্ছে ইনিশিয়াল ফেজ। তাহলে আমরা এটা মাথায় রাখবো, যখন একটা পার্টিকেল এসএইচএম এক্সিকিউট করবে ওর ফেজ কন্টিনিউয়াসলি চেঞ্জ করবে, কারণ ফেজের মধ্যে ওমেগা টি কথাটা ঢুকে আছে। কিন্তু ওর ইনিশিয়াল ফেজ বা ইপক সেটা কিন্তু চেঞ্জ করবে না। তাহলে এই জিনিসটা মনে রাখবে, phase of the particle executing SHM changes continuously, কারণ ফেজের মধ্যে ওমেগা টি আছে, কিন্তু ফাই জিরোর মধ্যে কোনো ওমেগা টি নেই। তার মানে ফাই জিরো বা ইনিশিয়াল ফেজ বা ইপক তুমি যাই বলো সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তুমি নতুন কোনো মোশন নাও, তার জন্য ফাই জিরো তুমি নতুন ভ্যালু পাবে, কিন্তু একটা মোশনে ফাই জিরোর ভ্যালু কখনো চেঞ্জ করবে না। এই হলো আমাদের যতগুলো ডেফিনেশন আমরা পড়লাম, সেই ডেফিনেশন গুলো হচ্ছে সব এসএইচএম রিলেটেড ডেফিনেশন। এছাড়া আর কোনো টার্ম এসএইচএম এর মধ্যে নেই। এবারে আমি তোমাদেরকে বলেছিলাম একটু আগে যে এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা বলার সময় বললাম যে সার্কুলার মোশন থেকে আমরা পাবো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এইবার এটা আমরা শিখব। ভালো করে দেখো কি লেখা রয়েছে, সিম্পল হারমোনিক মোশন অ্যাজ এ প্রজেকশন অফ সার্কুলার মোশন। ব্যাপারটা কি ভালো করে বোঝো। এই ফিগারটা দেখো, এই ফিগারটা কি শো করছে, একটা সার্কুলার পাথ, সেই সার্কেলের সার্কামফেয়ারেন্স দিয়ে ওমেগা এই অ্যাঙ্গুলার স্পিডে বা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে একটা পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। সার্কেলের সেন্টারটাকে, ও পয়েন্টটাকে আমি কনসিডার করলাম একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন। তাহলে হরাইজেন্টাল যে লাইন সেটা হয়ে যাবে এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যাল যে লাইন সেটা হয়ে যাবে আমার ওয়াই অ্যাক্সিস। এবারে দেখো, হরাইজেন্টালি এই যে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে কি এই সার্কেলের হরাইজেন্টাল ডায়ামিটার। আর ওয়াই ও ওয়াই প্রাইম, যেটা ওয়াই অ্যাক্সিসকে ডিনোট করছে, সেটা হচ্ছে সেম সার্কেলের ভার্টিক্যাল ডায়ামিটার। এক্স আর ওয়াই অ্যাক্সিস সবসময় মিউচুয়ালি পারপেন্ডিকুলার, একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার। তাহলে আমি কি বলবো, এক্স ও এক্স প্রাইম মানে এই হরাইজেন্টাল ডায়ামিটারটা ওয়াই ও ওয়াই প্রাইম ভার্টিক্যাল ডায়ামিটারের সাথে সবসময় পারপেন্ডিকুলার। তার মানে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল ডায়ামিটারের ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এইবার আমরা আগের কেসে কি বলেছিলাম, পার্টিকেলটা কোনো একটা মাঝখানের পয়েন্ট থেকে স্টার্ট করছে। আমি কনসিডার করছি পার্টিকেলটা পি পয়েন্ট থেকে স্টার্ট করছে। এই সার্কেলটার রেডিয়াস কনসিডার করো ক্যাপিটাল এ। আর পার্টিকেলটা কোথা দিয়ে ঘুরছে, পার্টিকেলটা কিন্তু এই সার্কামফেয়ারেন্স বা এই সার্কেলটার পরিধি দিয়ে ঘুরছে। তাহলে আমরা প্রথম কনসিডার করছি দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যালং দ্য সার্কামফেয়ারেন্স অফ দিস সার্কেল, যার রেডিয়াসকে আমি কনসিডার করছি ক্যাপিটাল এ। কত ভেলোসিটিতে মুভ করছে, উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। কিন্তু এখানে কি লেখা রয়েছে দেখো, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইউনিফর্ম মানে হচ্ছে যে ভ্যালুটা টাইমের সঙ্গে চেঞ্জ করবে না। তার মানে ওমেগার যে ভ্যালু সেটা কখনো টাইমের সঙ্গে চেঞ্জ করবে না। ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটির বাংলা হচ্ছে সমকৌণিক বেগ। যদি ইউনিফর্ম কথাটা আমরা না ইউজ করি, তাহলে পরে এই ওমেগার ভ্যালু টাইমের সাথে চেঞ্জ করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু যখন তুমি বলে দিচ্ছ ইউনিফর্ম, তার মানে পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটি কোনোভাবে টাইমের সঙ্গে চেঞ্জ করবে না, মানে এখানে ভেলোসিটির ম্যাগনিটিউড কখনো চেঞ্জ করবে না। এইবার পার্টিকেলটা ঘুরছে, পার্টিকেলটা ঘুরবে, তাহলে পার্টিকেল যদি রোটেট করে, তাহলে এখানে আমি কি করে এসএইচএম পাবো।
এখানে আমরা এসএইচএম পাওয়ার জন্য একটা জিনিস করব। জিনিসটা কিরকম? পি পয়েন্ট থেকে দেখো, হরাইজেন্টাল ডায়ামিটার এক্স ও এক্স প্রাইমের উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, পি এন। ঠিক একই রকম ভাবে ওয়াই ও ওয়াই প্রাইম, এই ভার্টিক্যাল ডায়ামিটারটার উপর আমি আরেকটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, পি এন প্রাইম। এই দুটো পারপেন্ডিকুলার এক্স ও এক্স প্রাইমকে দুটো ডেফিনিট পয়েন্টে দেখো ইন্টারসেক্ট করছে। এক্স ও এক্স প্রাইমের উপর এন পয়েন্ট পাচ্ছি, ওয়াই ও ওয়াই প্রাইমের উপর এন প্রাইম পয়েন্ট পাচ্ছি। আমরা দেখব পার্টিকেলটা যখন সার্কুলার পাথে সার্কামফেয়ারেন্স দিয়ে রোটেট করবে, তখন এই এন পয়েন্টটা এক্স ও এক্স প্রাইম এই হরাইজেন্টাল ডায়ামিটারের উপরে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে। যদি কেউ বলে ওয়াই ও ওয়াই প্রাইমের উপর স্যার আমি যদি এন প্রাইম পয়েন্টটাকে কনসিডার করি, সেটাও অসিলেট করবে বা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে। কথাটা শুনতে একটু অন্যরকম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়। কিভাবে হয় আমরা এবার এটাকে বুঝি। এখানে স্টার্ট করার আগে তোমাদের একটা আমি সিম্পল জিনিস বলি। তোমাদের সবার হাতেই পেন রয়েছে। তোমরা যদি তোমাদের পেনটাকে খাতার উপর রেখে ঠিক পেনের উপর যদি একটা টর্চকে অন করো, বা ধরো তোমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটাকে অন করো, তাহলে ওই পেনের দেখবে একটা শ্যাডো পড়ছে তোমার খাতাটার উপরে। এই শ্যাডোটাকে বলা হয় প্রজেকশন অফ দ্যাট পেন অন ইয়োর প্লেন। এখানে প্লেনটা কোনটা? তোমার খাতার যে পেজটা সেটা হচ্ছে তোমার প্লেন। এই যে প্রজেকশন কথাটা এলো, খুব সিম্পল ওয়েতে এটাকে মাথায় রাখো এভাবে, যেন পার্টিকেল এই পি পয়েন্টের উপরে আমি একটা লাইটকে অন করেছি, তাহলে এই পি পয়েন্টের একটা শ্যাডো পড়বে। সেই শ্যাডোটাই হচ্ছে আমার এন পয়েন্টটা, যেটা এই পারপেন্ডিকুলার ড্রপ করার জন্য তৈরি হয়েছে। এটা কিভাবে মানে মনে রাখতে পারো? তুমি পেনটাকে যদি খাতার প্লেনের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে ধরে লাইটটা অন করো, তুমি দেখবে যে শ্যাডোটা তোমার খাতার পেজে পড়ছে, তার লেন্থ কিন্তু পেনটার লেন্থের থেকে কম। তার মানে তুমি পেনের লেন্থটাকে বা পেনটাকে প্রজেক্ট করছো অন্য একটা প্লেনের উপর। সেটা করার সব থেকে সিম্পল ওয়ে হচ্ছে কি, একটাই ওয়ে, সিম্পল ওয়ে বলা যায় না, এটাই হচ্ছে তোমার একটাই ওয়ে, সেটা হচ্ছে যে পয়েন্টটাকে তুমি কোনো একটা লাইনের উপর প্রজেক্ট করতে চাও, সেই পয়েন্ট থেকে ওই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ফেলে দাও। পারপেন্ডিকুলারটা যে পয়েন্টে এসে লাইনটাকে টাচ করবে বা ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটাই হয়ে যাবে ওই আগের পয়েন্টের প্রজেকশন। তাহলে এখানে আমি যখন পি থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছি এক্স ও এক্স প্রাইম লাইনের উপর, সেই পারপেন্ডিকুলারটা এন পয়েন্টে এসে কাট করেছে, তাহলে এন পয়েন্টটা হচ্ছে পি পয়েন্টের প্রজেকশন। যদি আমি বলি ওয়াই ও ওয়াই প্রাইম মানে ভার্টিক্যাল এই লাইনটা, তাহলে দেখো পি থেকে আবার একটা পারপেন্ডিকুলার তুমি ড্রপ করেছো ওয়াই ও ওয়াই প্রাইমের উপর, সেটা এন প্রাইম পয়েন্টে কাট করেছে, তাহলে এন প্রাইম হবে প্রজেকশন অফ পয়েন্ট পি অন দা ভার্টিক্যাল অ্যাক্সিস ওয়াই ও ওয়াই প্রাইম। আমাদেরকে দেখাতে হবে পি পার্টিকেলটা সার্কেলের সার্কামফেয়ারেন্স দিয়ে ওমেগা স্পিডে ঘুরছে, আর এই এন পয়েন্টটা এক্স ও এক্স প্রাইমের উপর অসিলেট করছে বা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। যদি কেউ বলে আমি এন প্রাইম দেখাবো, তাহলে এন প্রাইমটাকে দেখাতে হবে ওয়াই ও ওয়াই প্রাইমের উপর। কিভাবে হচ্ছে দেখো। তাহলে আমি প্রথমে কি বলছি, ক্যাপিটাল এন হচ্ছে ফুট অফ দা পারপেন্ডিকুলার, যেটা পি পয়েন্ট থেকে তুমি ড্র করেছো কোন ডায়ামিটারের উপর? ওই হরাইজেন্টাল ডায়ামিটার এক্স ও এক্স প্রাইম। সেটা হচ্ছে পি পয়েন্টের অ্যাজ ইফ শ্যাডো বা প্রজেকশন। যদি পি পয়েন্টের উপর তুমি একটা লাইটকে অন করো, তাহলে পি পয়েন্টের ছায়াটা হচ্ছে এক্স ও এক্স প্রাইমের উপর এন পয়েন্ট। এবার আমি দুটো কলাম করব। একটা কলামের মধ্যে আমি দেখাবো পি পয়েন্টটা
সার্কুলার পাথে রোটেট করছে, সে কোন কোন পয়েন্টে কোথায় কোথায় যাচ্ছে, আর তার করেসপন্ডিং তার এই যে শ্যাডোটা বা প্রজেক্টেড পয়েন্ট এন, সেটা এক্স ও এক্স প্রাইম ডায়ামিটারের উপর দিয়ে কিভাবে মুভ করছে। তাহলে আমি দুটো কলাম করলাম। ফার্স্ট কলাম কি বলছে দেখো, মুভমেন্ট অফ পি অ্যালং দ্য সার্কামফেয়ারেন্স অফ দ্য সার্কেল। তার মানে সার্কেলটার পরিধি বরাবর পি পয়েন্টটা ঘুরছে বা পি পার্টিকেলটা ঘুরছে। আর ডান দিকের কলামে কি রয়েছে, পি এর যে শ্যাডো বা প্রজেকশন এক্স ও এক্স প্রাইমের উপর, সে কিভাবে মুভ করছে। ভালো করে দেখো, ধরো আমি কনসিডার করছি পার্টিকেলটা পি থেকে স্টার্ট করছে না, পার্টিকেলটা এক্স ও এক্স প্রাইম, এই যে ডায়ামিটারটা এক্স হচ্ছে দেখো এই সার্কেলের এই ডায়ামিটারের এক্সট্রিম রাইট এন্ড, কারণ ও পয়েন্টটাকে আমরা সেন্টার ধরে রেখেছি, অরিজিন ধরে রেখেছি। পার্টিকেলটা স্টার্ট করছে এক্স এর থেকে, তাহলে পার্টিকেলটা এক্স থেকে ওয়াইতে যাবে। পার্টিকেলটা যদি এক্স থেকে ওয়াইতে যায়, তাহলে যেই মোমেন্টে এক্স এর থেকে পার্টিকেলটা স্টার্ট করছে, সঙ্গে সঙ্গে দেখো তুমি একটা করে পারপেন্ডিকুলার ড্রপ করতে পারছো। তাহলে যে টাইমে পার্টিকেলটা এক্স থেকে ওয়াইতে গেল, শুধু ওই উপরের ওয়াই পয়েন্ট অবধি, দেখো এন পয়েন্টটা মানে এই শ্যাডোটা এক্স থেকে শুরু করে ও পয়েন্ট অবধি গেল। কারণ দেখো ওয়াই পয়েন্ট থেকে তুমি যদি একটা পারপেন্ডিকুলার ড্রপ করো এক্স ও এক্স প্রাইম লাইনের উপর, তাহলে দেখো সেটা ও পয়েন্টে এসে এক্স ও এক্স প্রাইমকে কাট করছে। তাহলে যে টাইমে পার্টিকেলটা এক্স থেকে ওয়াইতে যাচ্ছে সার্কেলের সার্কামফেয়ারেন্স দিয়ে, সেই একই টাইমে পারপেন্ডিকুলারটা এক্স ও এক্স প্রাইম এই লাইনের উপর এক্স থেকে ও অবধি গেল। এইটা ক্লিয়ার হলো কিনা বলো? এটা বুঝতে পেরেছো? আরেকবার বলুন স্যার। পার্টিকেলটা এক্স থেকে শুরু করে ওয়াইতে যাচ্ছে, পার্টিকেলটা যখন এক্স এ ছিল তখন তো কোনো পারপেন্ডিকুলার আমি ড্রপ করতে পারছি না, কারণ পার্টিকেলটা তো তখন এক্স ও এক্স প্রাইম লাইনের উপর আছে। এবার যেই মোমেন্টে পার্টিকেলটা এক্স এর থেকে ওয়াই এর দিকে যাওয়া শুরু করলো, সঙ্গে সঙ্গে তুমি প্রত্যেকটা পয়েন্টের থেকে একটা করে পারপেন্ডিকুলার টানতে পারবে। তাহলে পারপেন্ডিকুলারের এই এন পয়েন্টটা, পার্টিকেল যদি এক্স থেকে ওয়াই এর দিকে যায়, এন পয়েন্টটা কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে না? দেখো তো, পি পয়েন্টটা যদি এক্স থেকে ওয়াই এর দিকে যায়, তাহলে পারপেন্ডিকুলারের এই ফুটটা এনটা, সেটা তো ডান দিকে তোমার কি বলে এক্স এর থেকে বাঁ দিকে যাবে। যখন ও ওয়াইতে গিয়ে পৌঁছাচ্ছে, তখন ওয়াই এর থেকে তুমি যে পারপেন্ডিকুলারটা টানতে পারছো এক্স ও এক্স প্রাইম লাইনের উপরে, সেটা দেখো ও পয়েন্টে এসে কাট করছে। তার মানে যে টাইমে পার্টিকেলটা এক্স থেকে ওয়াইতে যাচ্ছে, সেই টাইমে এন পয়েন্টটা এক্স থেকে ওতে যাচ্ছে। এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। এটা ভালো করে বুঝে নাও, কারণ হ্যাঁ স্যার। আমি এটার পর তোমাদের একটা অ্যানিমেশন দেখাবো, কিন্তু অ্যানিমেশনটা আগে দেখিয়ে দিলে ব্যাপারটা বুঝতে পারবে না, ওই জন্য আগে জিনিসটা বুঝে নাও, তাহলে ঠিক আছে। অ্যানিমেশনটা দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মেয়েরা সবাই বুঝতে পেরেছো যারা প্রেজেন্ট আছো? হ্যাঁ। এবারে পার্টিকেলটা তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এক্স থেকে ওয়াইতে পৌঁছানোর পর পার্টিকেলটা ওয়াই থেকে কোন দিকে যাবে? এক্স প্রাইমের দিকে যাবে। তাহলে পার্টিকেলটা যখন ওয়াই থেকে এক্স প্রাইমের দিকে যাচ্ছে, তখন সিচুয়েশনটা কি হচ্ছে দেখো, এই যে পারপেন্ডিকুলারটা ওয়াই থেকে ও পয়েন্টে ছিল, এবার যখন পার্টিকেলটা ওয়াই থেকে এক্স প্রাইমের দিকে যাচ্ছে, এই ও পয়েন্ট থেকে এন আরো বাঁদিকে সরবে। তাহলে যখন পার্টিকেলটা ওয়াই থেকে এক্স প্রাইমে এসে পৌঁছালো, তখন দেখো এই এন পয়েন্টটা ও থেকে এক্স প্রাইম অব্দি গেল। কারণ এক্স প্রাইমে এসে যাওয়া মানে এক্স প্রাইমটা তো এক্স ও এক্স প্রাইম লাইনের উপর, তাহলে আমি তো আর পারপেন্ডিকুলার টানতে পারছি না। তাহলে পার্ট ওয়াই থেকে এক্স প্রাইম এইটুকু পার্টে যখন পার্টিকেলটা সার্কেলের সার্কামফেয়ারেন্স দিয়ে মুভ করেছে, তখন এই পারপেন্ডিকুলারটা ও থেকে আরো দেখো বাঁদিকে সরে এক্স প্রাইম অব্দি গেছে। তাহলে যে টাইমে ওয়াই থেকে এক্স প্রাইমে গেল পার্টিকেলটা সার্কেলের সার্কামফেয়ারেন্স দিয়ে, সেই টাইমে দেখো এন পয়েন্টটা ও থেকে এক্স প্রাইম গেল।
এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরের পার্টে কি হবে? পার্টিকেলটা তো ঘুরছে, এবার এক্স প্রাইম থেকে পার্টিকেলটা কোন দিকে যাবে? ওয়াই প্রাইমের দিকে যাবে, কারণ এবার ওকে নিচের দিকে নামতে হবে। তাহলে পার্টিকেলটা যখন এক্স প্রাইম থেকে ওয়াই প্রাইমের দিকে যাবে, এবার দেখো পারপেন্ডিকুলারটা ডান দিকে মুভ করতে আরম্ভ করলো। পার্টিকেলটা যখন এক্স থেকে ওয়াইতে গেছে, তখন পারপেন্ডিকুলারটা ডান, এক্স থেকে ডান, এক্স থেকে বাঁদিকে গেছে। ওয়াই থেকে এক্স প্রাইম গেছে পার্টিকেলটা, পারপেন্ডিকুলারটা আরো বাঁদিকে গেছে। এক্স প্রাইমের পর তো পার্টিকেলটা বা পারপেন্ডিকুলারটা তো আর বাইরে বেরোতে পারবে না। তাহলে এবার যখন এক্স প্রাইম থেকে পার্টিকেলটা ওয়াই প্রাইমের দিকে যাবে, তখন পারপেন্ডিকুলারটা এবার দেখো এক্স প্রাইম থেকে ডান দিকে মুভ করতে শুরু করবে। কেন? কারণ পার্টিকেলটা যখন ওয়াই প্রাইমে আসছে, ওয়াই প্রাইম থেকে তুমি যদি এক্স প্রাইমের উপর একটা পারপেন্ডিকুলার টানো, সেটা দেখো আবার ও পয়েন্টে কাট করছে। তাহলে যে টাইমে পার্টিকেলটা এক্স প্রাইম থেকে ওয়াই প্রাইমে আসছে, সেই টাইমে পারপেন্ডিকুলারটা এবার এক্স প্রাইম থেকে ডান দিকে মুভ করা শুরু করলো, এসে আলটিমেটলি ও পয়েন্ট অব্দি আসবে। এই থার্ড লাইনটা ক্লিয়ার হলো কিনা বলো? এই থার্ড পার্টটা ক্লিয়ার হয়েছে? এক্স প্রাইম থেকে ওয়াই প্রাইমে যখন পার্টিকেলটা যাচ্ছে, এবার পারপেন্ডিকুলার গুলো নিচ থেকে উপরের দিকে টানো। আগের বারে উপর থেকে নিচের দিকে টানছিলে, এবার পারপেন্ডিকুলারটা নিচ থেকে উপরের দিকে টানো। তাহলে দেখো পারপেন্ডিকুলার পয়েন্টটা এক্স প্রাইম থেকে ওর দিকে যাচ্ছে। এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে হ্যাঁ সেটা বলো, কোন জায়গাতে সমস্যা হচ্ছে। ঠিক যেরকম ভাবে আগের বারে উপর থেকে আমরা পারপেন্ডিকুলারটা ড্র করছিলাম, এবার নিচের থেকে পারপেন্ডিকুলারটা ড্র করব ওই এক্স ও এক্স প্রাইম লাইনের উপর। তাহলে সেই পারপেন্ডিকুলারটা ডান দিকে সরছে। এবার আমি তো এতগুলো পারপেন্ডিকুলার যদি আমি এই ফিগারের মধ্যে ড্র করি, তাহলে তো তোমরা জিনিসটা বুঝতে পারবে যে আমি একটা পারপেন্ডিকুলারটাকেই পয়েন্টটাকেই বোঝানোর চেষ্টা করছি। এটা অ্যানিমেশনের সময় ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে লাস্ট কি পড়ে রইলো? ওকে আবার এক্স এ ফিরে আসতে হবে, মানে ওয়াই প্রাইম থেকে এক্স এ যাবে। তাহলে হ্যাঁ ওয়াই প্রাইম থেকে যদি এক্স এ যায়, তাহলে ওই পারপেন্ডিকুলারটা দেখো ও থেকে আরো ডান দিকে সরবে, সরে কোথায় আসবে? এক্স অব্দি দেখছি। আসবে। এ দেখো ওয়াই প্রাইম থেকে এক্স এ গেল পার্টিকেলটা, পারপেন্ডিকুলারটা দেখো ও থেকে এক্স এ গেল। তাহলে এবার এই পারপেন্ডিকুলারের লাইনের মোশনটা দেখো, এক্স থেকে ও, ও থেকে এক্স প্রাইম, এক্স প্রাইম থেকে ও, ও থেকে আবার এক্স। তাহলে একটা অসিলেশন কমপ্লিট হলো না? দেখো তো, শুধু ডান দিকের কলামটাকে ফলো করো। এক্স থেকে ও হয়ে এক্স প্রাইম, আবার এক্স প্রাইম থেকে ও হয়ে এক্স। এরকম ভাবেই ব্যাপারটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ও ঘুরতে থাকছে, পার্টিকেলটাও ঠিক একই রকম ভাবে দেখো ইয়ে করতে থাকছে। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হুম স্যার। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি পেলাম? পার্টিকেলটা সার্কামফেয়ারেন্স দিয়ে, মানে পি পয়েন্টটা সার্কামফেয়ারেন্স দিয়ে ঘুরছে, আর এই পারপেন্ডিকুলার এন পয়েন্টটা ও পয়েন্টকে সেন্টার করে এক্স থেকে এক্স প্রাইমের দিকে যাচ্ছে, আবার এক্স প্রাইম থেকে এক্স এ ফিরছে, আবার এক্স থেকে এক্স প্রাইম যাবে, আবার এক্স প্রাইম থেকে এক্স এ ফিরবে। তার মানে পার্টিকেল এই এন পয়েন্টটা টু অ্যান্ড ফ্রো মোশন দেখো এক্সিকিউট করছে। তাহলে আমি কি বলতে পারি? যে পি পার্টিকেলটা সার্কামফেয়ারেন্স দিয়ে ঘুরছে, আর ওই এন যেটা পারপেন্ডিকুলারের ফুট ছিল, মানে যেটা শ্যাডো ছিল, সেটা এই হরাইজেন্টাল ডায়ামিটারের উপর দিয়ে টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করছে অ্যাবাউট দ্য পয়েন্ট ও। তাহলে এই এন পয়েন্টের মোশন অ্যাবাউট দ্য পয়েন্ট ও হয়ে যাচ্ছে সিম্পল হারমোনিক। তার মানে আমরা বলবো দ্য মোশন অফ দ্য পয়েন্ট এন অ্যাবাউট ও ইজ সিম্পল হারমোনিক। তাহলে আমরা কি পেলাম?
ইউনিফর্ম সার্কুলার মোশনকে সার্কেলের ডায়ামিটারের উপর যখন আমরা প্রজেক্ট করছি তখন সেটা একটা সিম্পল হারমোনিক মোশনকে এক্সিকিউট করছে। তাহলে আমরা কি বলতে পারছি? SHM ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রজেকশন অফ ইউনিফর্ম সার্কুলার মোশন আপন এ ডায়ামিটার অফ দ্য সার্কেল। এবার দেখো, এক্স থেকে পার্টিকেলটা স্টার্ট করে পুরো যখন সার্কামফেয়ারেন্স দিয়ে ঘুরে আবার এক্সে ফিরে আসছে, তখন সার্কেলের সেন্টারে দেখো 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েটেড হচ্ছে। এই 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই। এই 2 পাই দিয়ে যখন ফ্রিকোয়েন্সিকে তুমি মাল্টিপ্লাই করেছিলে সেটা হয়েছিল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওটা হবে হচ্ছে এন পার্টিকেলের জন্য, আর পার্টিকেলের জন্য সেই ওমেগাটাই হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো কিভাবে পার্টিকেলটা ঘুরলে তার প্রজেক্টেড পয়েন্ট বা শ্যাডোটা SHM এক্সিকিউট করছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার আমি তোমাকে অ্যানিমেশনটা দেখাচ্ছি, দেখো তোমাদের। এই দেখো, এবার ব্যাপারটা ক্লিয়ার হলো, যেটা তোমাদের এতক্ষণ ধরে আমি ম্যাথামেটিক্যালি বললাম। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ পার্টিকেলটা ঘুরছে হ্যাঁ স্যার। সার্কামফারেন্স দিয়ে, আর ওর প্রজেকশনটা হরাইজন্টাল লাইনের উপর ফেলা হয়েছে। সেই হরাইজন্টাল লাইনটাকে বাইরে দেখানো হয়েছে। দেখো, এটা দেখো, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, এই যে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের এন পয়েন্টটা, যেটা আমি একটু আগে তোমাদেরকে ডিসকাস করলাম। দেখো এবার ক্লিয়ার হলো কিনা বলো, যেটা আমরা আগের আগের পার্টটাতে পড়লাম। আমি তাহলে আগের স্লাইডে একটু যাচ্ছি। এই দেখো জিনিসটা ভালো করে, এই দুটো কলাম দেখে নাও। এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম এক্স, এটা হচ্ছে পার্টিকেলটা ঘুরছে। আর পারপেন্ডিকুলারটা দেখো এক্স ও এক্স প্রাইম, আবার ও এক্স, এটাই দেখো এইটা। বলো, কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে? এই ব্যাপারটা যেটা আমরা ডিসকাস করলাম ক্লিয়ার হচ্ছে সবার কাছে? একটা তো জানি একবার। কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। না স্যার, ঠিক আছে স্যার, বুঝে গেছি। এই হচ্ছে আগের যেটা পার্টটা পড়লাম তার অ্যানিমেশন। সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। মেয়েরা সবাই বুঝতে পেরেছো? মেয়েদের থেকে কোনো রেসপন্স নেই। স্যার আরে কোনো মেয়ে হ্যাঁ, 8 জন তো স্যার ক্লাস করছে মাত্র। না না, দেবলীনা আছে তো। দেবলীনা রয়েছে, সোনিয়া বলে মেয়েটি রয়েছে। হ্যাঁ। তোমরা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একটু রেসপন্স করো, না হলে পরে আমি তো, দেখো আমি তো তোমাদের সামনে প্রেজেন্ট নেই। কারণ এই জিনিসগুলো দেখো সবকটা সবার সাথে রিলেটেড। যদি আমরা এই জিনিসটাকে ক্লিয়ার না করে নিই, পরবর্তীকালে এখান থেকে কোয়েশ্চেন দেয় তোমাদের সেমিস্টারে, যে একটা সিম্পল হারমোনিক মোশন সেটা সার্কুলার মোশনের সাথে কিভাবে রিলেটেড, তখন তোমাকে ওইভাবে জিনিসটা দেখাতে হবে। সেখানে তুমি অ্যানিমেশন দেখাতে পারবে না, কিন্তু তোমাকে তো আগের ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। হুম। তাহলে আমাদের এই পার্টটা সবার কাছে ক্লিয়ার, যে আমরা সিম্পল হারমোনিক মোশনকে একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের প্রজেকশন হিসাবে সবসময় কনসিডার করতে পারি। এইবার আমরা কোথায় যাব? আমরা এবার ক্যালকুলেট করব হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওই যে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো বলেছিলাম, আমি বলেছিলাম ওটা তুমি সাইন দিয়েও ডিনোট করতে পারো। কিভাবে পারবো সেটা এবার আমরা ম্যাথামেটিক্যালি শিখব। আমরা আগে থিওরিটিক্যালি ব্যাপারগুলো শিখছি, তারপর আমরা ম্যাথামেটিক্যালি ব্যাপারগুলোকে ওয়ান বাই ওয়ান ব্যাপারটাকে বুঝছি। তাহলে আমি এবার এই অ্যানিমেশন থেকে নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো এবারে আসছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমরা কি করে ক্যালকুলেট করব।
আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাস্ট ক্লাসে পড়েছিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন এসএইচএম, যার একটা সলিউশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো, এটাও হতে পারে। এক্ষুনি আমরা দেখব কিভাবে হবে। এই জায়গা থেকে তোমাদের আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দেব, একটা ছোট ট্রিক শিখিয়ে দেব। এই ট্রিকটা মনে রাখবে, তাহলে পরে কখনো ভুল হবে না। না হলে সবাই কনফিউজড হয়ে যায় একটা কোয়েশ্চেন থেকে, যে কোন ইকুয়েশনটা ধরে আমি ক্যালকুলেশনটা করব। সেটা করার একটা প্রসেস আছে, একটা পদ্ধতি আছে, সেটা তোমাদের আমি এখন শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আমরা আগের বারের মতন একটা ফিগারকে ড্র করলাম, ঠিক আগের বারের মতন। পার্টিকেলটা একটা এ রেডিয়াসে সার্কুলার পাথে রোটেট করছে, তার মানে এ হচ্ছে ও এক্স, ও ওয়াই, ও এক্স প্রাইম, ও ওয়াই প্রাইমের ভ্যালু। পার্টিকেলটা সার্কামফেয়ারেন্স দিয়ে ওই ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, যেটা আমরা আগেরটায় বলেছিলাম, এখানেও আমরা এক্স্যাক্টলি কনসিডার করলাম। এবারে পার্টিকেলটা ধরো P1 পয়েন্টের থেকে স্টার্ট করলো। আমরা যখন ডেফিনেশন গুলো পড়ছিলাম, সেখানে আমরা ইনিশিয়াল ফেজ বা ইপক বলে একটা টার্ম পড়েছিলাম। সেখানে আমি কি বলেছিলাম, পার্টিকেলটা যে পয়েন্ট থেকে স্টার্ট করবে, সেই পয়েন্টে পার্টিকেলের যে ফেজ অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ। হ্যাঁ, পার্টিকেল কোন পয়েন্ট থেকে স্টার্ট করছে, এখানে আমি কনসিডার করছি P1 পয়েন্টের থেকে স্টার্ট করছে। তাহলে তোমায় কি করতে হবে, P1 পয়েন্টের সঙ্গে এই সেন্টার ওটাকে তুমি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দাও। তাহলে তুমি OP1 একটা স্ট্রেট লাইন পাচ্ছ। এই OP1 স্ট্রেট লাইনটা এই এক্স ও এক্স প্রাইম এই ডায়ামিটারটার সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ বা ইপক, যেটাকে আমি ফাই জিরো দিয়ে ডিনোট করেছিলাম। এখানে ফিগারে দেখো P1 ও এক্স, এই অ্যাঙ্গেলটাকেই দেখতে পাচ্ছ ফাই জিরো দিয়ে ডিনোট করা রয়েছে। তাহলে এই ফাই জিরো হচ্ছে আমার ফেজ অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো। এবার ধরো টি টাইম বাদে পার্টিকেলটা P1 থেকে P2 পয়েন্টে গেল। তাহলে পরে P1 থেকে পার্টিকেলটা যদি P2 পয়েন্টে যায়, তাহলে আমাদের এই P2 পয়েন্টটা সঙ্গে ও পয়েন্টটাকে তুমি যদি কানেক্ট করো, তাহলে এই P2 ও এই স্ট্রেট লাইনটা P1 ও এই স্ট্রেট লাইনের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এই অ্যাঙ্গেলটাকে দেখো থিটা দিয়ে ডিনোট করা হয়েছে। তার মানে টি টাইমে পার্টিকেলটা এই সার্কেলের সেন্টারে P1 ও P2 এই থিটা অ্যাঙ্গেলকে ক্রিয়েট করছে। এইটা হচ্ছে টি টাইমে পার্টিকেলটার ফেজ অ্যাঙ্গেল। এই জিনিসটাকে আগে আমি প্রথমে লিখি, তাহলে পরে আমরা পার্টিকেলের পজিশনকে লিখছি, তার করেসপন্ডিং ফেজ অ্যাঙ্গেলকে লিখছি। ভালো করে দেখো, টি ইজ ইকুয়াল টু জিরো মানে পার্টিকেলটা যখন স্টার্ট করছে P1 পয়েন্ট থেকে, P1 পয়েন্টে কোন অ্যাঙ্গেলটা, P1 এর সঙ্গে ওকে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করো, তাহলে অ্যাঙ্গেল P1 ও এক্স, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই জিরো, যেটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ বা ইপক। টি টাইম বাদে পার্টিকেলটা P1 থেকে P2 তে গেল, তাহলে সেন্টারে P2 লাইনটা কানেক্ট করার পর আমি নতুন একটা অ্যাঙ্গেল পাচ্ছি P2 ও P1। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যাঙ্গেল থিটা। থিটার সঙ্গে ওমেগার একটা রিলেশন আছে, এই রিলেশনটা তোমরা অলরেডি সার্কুলার মোশন চ্যাপ্টারের মধ্যে পড়েছো। সেই সার্কুলার মোশন চ্যাপ্টারে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি পেয়েছিলে, কারণ ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু থিটা বাই টি, এটা আমরা পেয়েছিলাম। তাহলে পরে সেইটাকেই আমরা এখানে ইউজ করছি। সেই জন্য দেখো এখানে কি লেখা রয়েছে, অ্যাঙ্গেল P2 ও P1 ইজ ইকুয়াল টু থিটা, যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি। এইবার আমি কি করব, এই P2 পয়েন্টের থেকে এক্স ও এক্স প্রাইমের উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, P2 পয়েন্ট থেকে
ওয়াই ও ওয়াই প্রাইম এই ভার্টিক্যাল ডায়ামিটারের উপর আরেকটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি। এক্স ও এক্স প্রাইমের উপর পারপেন্ডিকুলারটা হচ্ছে P2n, আর ওয়াই ও ওয়াই প্রাইমের উপর পারপেন্ডিকুলারটা হবে হচ্ছে P2n প্রাইম। তাহলে পরে আমি এই কন্ডিশনটা লিখে ফেলি। ও, এখানে একটা ভুল হয়েছে, এটা একটু সবাই নোট করে রাখো, কারণ এটা তো আমি ভিডিওর মধ্যে চেঞ্জ করতে পারবো না। P2nটা প্রথম লাইনটা ঠিক আছে, পারপেন্ডিকুলার ফ্রম P2 অন এক্স ও এক্স প্রাইম। পরের লাইনটা একটা ভুল হয়ে গেছে, এটা P1n হবে না। এটা লিখে রাখো তোমরা খাতাতে, P2n প্রাইম। P2n প্রাইম হচ্ছে পারপেন্ডিকুলার ফ্রম P2 অন দ্য ভার্টিক্যাল লাইন ওয়াই ও ওয়াই প্রাইম। এটা একটু খাতায় নোট করে রেখে দাও। নোট করা হয়ে গেলে বলো। P2n হচ্ছে এক্স ও এক্স প্রাইমের উপর P2 থেকে পারপেন্ডিকুলার, আর পরের লাইনে P1nটা ওটা ভুল লেখা হয়ে গেছে, ওটা হবে P2n প্রাইম, যেটা হচ্ছে P2 থেকে ওয়াই ও ওয়াই প্রাইম পারপেন্ডিকুলারের উপর যে, সরি, ওয়াই ও ওয়াই প্রাইম যে ভার্টিক্যাল ডায়ামিটারটা তার উপর যে পারপেন্ডিকুলারটা ড্রপ করছে, ওটা P1n হবে না, ওটা হবে P2n প্রাইম। এটা সবাই নোট করে নিয়েছো একটু খাতাতে? না স্যার। তো বলছি নোট করে নাও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। বলছি না এটা ভুল লেখা হয়ে গিয়েছে। ও ঠিক আছে স্যার। এক সেকেন্ড ওয়েট করো, এক সেকেন্ড ওয়েট করো, দাঁড়াও আমি দেখছি এখানে আমি তাহলে এটা চেঞ্জ করে দেওয়া যাচ্ছে কিনা, এক সেকেন্ড দাঁড়াও। না, এটা এখানে করা যাচ্ছে না। আমি দাঁড়াও তো এখানে দেখি, যদি এটা করা যায়। আমি এটা লিখে দিচ্ছি, দাঁড়াও। এটা পেনটা ইউজ করতে পারলে ভালো হতো, কিন্তু পেনটা এখানে ইউজ করতে পারছি না আমি। আচ্ছা, এটা দেখি আমি মাউস দিয়ে লিখে দিলে পসিবল কিনা। এটা হবে P2n প্রাইম। এটা মাউস দিয়ে লিখলাম বলে এটা আর মানে খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু এটা জাস্ট বুঝে রাখো, এটা হচ্ছে P2n প্রাইম। এটা হচ্ছে P2 থেকে আমরা ওয়াই ও ওয়াই প্রাইমের উপর যে পারপেন্ডিকুলারটা ড্রপ করেছি। এবার ভালো করে ছবিটা দেখো। P2 থেকে যখন এক্স ও এক্স প্রাইমের উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, তখন দেখতে পাচ্ছ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, OP2n, সমকোণী ত্রিভুজ। সবাই দেখতে পাচ্ছ কিনা বলো। P2 থেকে এক্স ও এক্স প্রাইমের উপর দেখো পারপেন্ডিকুলারটা টেনেছি P2n। তাহলে দেখো OP2n একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না, সমকোণী ত্রিভুজ, দেখো তো। হ্যাঁ স্যার। সবাই দেখতে পেয়েছো এই ট্রায়াঙ্গেলটা? हाँ सर। আচ্ছা, আবার দেখো P2 থেকে যখন এন প্রাইমের উপর একটা পারপেন্ডিকুলার, সরি, তোমার কাছে P2 থেকে যখন ওয়াই ও ওয়াই প্রাইমের উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি P2n প্রাইম, সেখানে দেখো আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, OP2n প্রাইম। এটা সবাই দেখতে পাচ্ছো? স্যার পি টু এন। পি টু ও এন এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর, আর P2n প্রাইমটা তো ওয়াই অ্যাক্সিসের উপর। তাহলে ওইখানে আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না, OP2n প্রাইম, দেখো তো। সেটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই দুটো ক্লিয়ার সবার কাছে, দুটো ট্রায়াঙ্গেল। এইবার ভালো করে দেখো, প্রথমে এক্স অ্যাক্সিসে চলে আসো। এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ট্রায়াঙ্গেল P2ON। এই ট্রায়াঙ্গেলের মধ্যে ও এনটা কি ডিনোট করছে? এন পয়েন্টের মিন পজিশন থেকে ডিস্টেন্স, সেটাই হবে ডিসপ্লেসমেন্ট, যেটাকে দেখো এক্স দিয়ে লেখা হয়েছে। এই ও এন এর ভ্যালুটা আমাকে OP2 টার্মে রিপ্রেজেন্ট করতে হবে। কিভাবে রিপ্রেজেন্ট করব?
তাহলে আমি প্রথমে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল P2ON-টাকে কনসিডার করছি। ON হচ্ছে বেস, ভূমি, আর OP2 হচ্ছে হাইপোটেনিউজ বা অতিভুজ। আর এখানে বেস অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল P2ON। এটা ক্লিয়ার হলো কিনা বলো? আমি আরেকবার রিপিট করছি, এই ট্রায়াঙ্গেল OP2N-টাকে ফলো করো। ON হচ্ছে বেস, ভূমি, OP2 হচ্ছে অতিভুজ, হাইপোটেনিউজ, আর বেস অ্যাঙ্গেল বা ভূমি কোণ সেটা হচ্ছে অ্যাঙ্গেল P2ON। এটা ক্লিয়ার হলো কিনা, সবাই বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো তো, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিউজ কি দেয়? সাইন দেয় না কস দেয়? একটা সাইন। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তুমি যদি বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ করো, ভূমি বাই অতিভুজ করো, কি পাবে? কস পাবে না সাইন পাবে? সাইন পাবো স্যার। সাইন। আচ্ছা, দুজন বললে সাইন, বাকিরা কি বলবে? সবাই কি সাইন বলছো? তোমাদের হ্যাঁ কি স্যার, মনে হচ্ছে? মেয়েদেরও সবার সবার মনে হচ্ছে সাইন? সাইনই মনে হচ্ছে। না, ভূমি বাই কস। অতি ভূমি বাই অতিভুজ হচ্ছে সব সময় কস, বেস বাই হাইপোটেনিউজ হচ্ছে কস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন। এটা কোনো ভুল করো না। স্যার ভূমি স্যার বেস তো না? ভূমি বেস, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিউজ হচ্ছে কস, কিন্তু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ মানে লম্ব বাই অতিভুজ সেটা হবে সাইন। তাহলে আমরা যখন P2ON এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, আমরা ON বেস পাচ্ছি, OP2 হচ্ছে হাইপোটেনিউজ। তাহলে যখন আমরা ON বাই OP2 করব, তখন আমরা কি পাবো? কস অফ দ্য বেস অ্যাঙ্গেল। এখানে বেস অ্যাঙ্গেল কোনটা? P2ON। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, কস অ্যাঙ্গেল P2ON ইজ ইকুয়াল টু ON বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ OP2। এটা ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাকে ছবি থেকে দেখে বলো তো, অ্যাঙ্গেল P2ON এই পুরো অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? ছবিটা দেখে বলো, স্যার বলো। 45 ওটা কি? না 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 না, এই এই ছবির মধ্যে যা যা লেখা আছে তার টার্মে বলো। ও আচ্ছা। P2ON এই পুরো অ্যাঙ্গেলটা দেখো, P2ON এটাকে আমরা এভাবে লিখতে পারি তো, P2OP1 প্লাস P1ON, এটা লেখা যাবে? স্যার আরেকবার হ্যাঁ বলুন। লিখে দিতে পারে। P2। ভালো করে দেখো, অ্যাঙ্গেল P2ON এটা সমান আমি এভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল P2OP1 প্লাস অ্যাঙ্গেল P1ON, এটা লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার। এবার P2OP1 কত? থিটা তো, দেখো লেখা রয়েছে, ওই যে অ্যাঙ্গেল হ্যাঁ স্যার, হ্যাঁ দেওয়া। P2OP1 থিটা। আবার হ্যাঁ P1ON সেটা কত? P1O 50। মানেই হচ্ছে P1OX, যেটা দেখো 50। হ্যাঁ তাহলে পরে P2ON কত হবে? থিটা প্লাস 50 না? হ্যাঁ, থিটা প্লাস 50। এবার থিটার ভ্যালু কত? ওমেগা টি। তাহলে মানে তাহলে মানে অ্যাঙ্গেল P2ON ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ওমেগা টি প্লাস 50 হবে তো? দেখো তো, হ্যাঁ হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ON, ছবিতে ON কি লেখা রয়েছে? এক্স লেখা আছে তাই না? তাহলে ON এর জায়গায় আমি এক্স পুট করতে পারবো। এবার দেখো OP2 এর ভ্যালু কত? আচ্ছা দেখো তো, OP2, OP1 এগুলো এই সার্কেলটা রেডিয়াস না? ব্যাস তো তো তোমার কি বলে, ব্যাসার্ধ তো, রেডিয়াস। হ্যাঁ স্যার। প্রথম লাইনে কি লেখা রয়েছে দেখো তো, লেট এ পার্টিকেল বি মুভিং অ্যালং দ্য সার্কামফেয়ারেন্স অফ এ সার্কেল অফ রেডিয়াস এ। তার মানে OP2 ভ্যালু হচ্ছে ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ।
দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এবার পুট করে দাও। তাহলে অ্যাঙ্গেল পি টু ও এন এর জায়গায় থিটা প্লাস ফাই জিরো, থিটা মানে হচ্ছে ওমেগা টি, তার মানে হবে ওমেগা টি প্লাস ফাই জিরো। তাহলে দেখো কস ওমেগা টি প্লাস ফাই জিরো, ও এন হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য মিন পজিশন ও অফ দ্য পয়েন্ট এন, যেটা ফিগারে এক্স দিয়ে ডিনোট করা রয়েছে। তাহলে এক্স ডিভাইডেড বাই ও পি টু রেডিয়াস এ। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে পরে দেখো যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম সেই ইকুয়েশনটাই ফিরে পেলাম না, এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো। দেখো তো, হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো স্যার। সবার কাছে ক্লিয়ার হলো কিনা। হ্যাঁ। এবারে এটা তো কস পেলাম, সাইন কি করে পাবো? সাইন করার জন্য এবারে চলে আসো ওয়াই অ্যাক্সিসের উপর। ওয়াই অ্যাক্সিসের উপরে কোন ট্রায়াঙ্গেল নেব? ও পি টু স্যার এন। হ্যাঁ বলো। বলছি এক্স বা এটা আরেকবার বলবেন? তুমি তার আগের স্টেপটা দেখো, কস অ্যাঙ্গেল পি টু ও এন ইজ ইকুয়াল টু কি লেখা রয়েছে? ও এন বাই ও পি টু। ও এনটা হচ্ছে বেস ভূমি, ও পি টু হচ্ছে হাইপোটেনিউজ অতিভুজ। এবারে ও এন মানে কি? ও এন মানে হচ্ছে ওই পারপেন্ডিকুলারের ফুট, যেটা একটু আগে আমরা দেখলাম এই হরাইজেন্টাল এক্স ও এক্স প্রাইমের উপর দিয়ে অসিলেট করছে। তাহলে এই এনটা এই মোমেন্টে মিন পজিশন ও থেকে যতটা ডিস্টেন্সে আছে সেই ডিস্টেন্সটাই হচ্ছে ও এন, যেটাকে আমি কনসিডার করেছি স্মল এক্স, কারণ এটা এক্স অ্যাক্সিস বলে। তাহলে ও এন এর জায়গায় আমি এক্স পুট করলাম। তাহলে এক্সটা হুম। ডিনোট করছে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল এন বা ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট এন ফ্রম দ্য মিন পজিশন অ্যাট এনি ইনস্ট্যান্ট টি। আর ও পি টু হচ্ছে সার্কেলটার রেডিয়াস, ব্যাসার্ধ, যেটা আমি প্রথম লাইনেই দেখো কনসিডার করেছি সার্কেলের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে ও পি টুর জায়গায় আমি পুট করেছি ক্যাপিটাল এ। হুম। বলো ক্লিয়ার হলো কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে কোন ট্রায়াঙ্গেলটা বলছি? ওয়াই অ্যাক্সিসে চলে আসো। এবার এক্স অ্যাক্সিসটা ভুলে যাও, এবার ওয়াই এর দিকে চলে আসো। ওয়াই অ্যাক্সিসে তুমি পি টু থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্রপ করেছো, সেই পারপেন্ডিকুলারটা এন প্রাইম পয়েন্টে গিয়ে কাট করেছে। তাহলে এবার আমার ট্রায়াঙ্গেল হচ্ছে ও পি টু এন প্রাইম। তাহলে এবার আমরা কনসিডার করছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি টু ও এন প্রাইম। এবারে ভালো করে দেখো, তোমরা জিওমেট্রিতে একান্তর কোণ বা অল্টারনেটিং অ্যাঙ্গেল পড়েছো। এখানে দেখো একটা একান্তর কোণ পাবে, কিরকম ভালো করে দেখো। ও এক্স আর পি টু এন প্রাইম, এই দুটো লাইন দেখো তো প্যারালাল কিনা, সমান্তরাল না? ও এক্স আর পি টু এন প্রাইম, এই দুটো তো সমান্তরাল লাইন, তাই না? হ্যাঁ স্যার। আরেকবার বলুন স্যার। ও এক্স আর পি টু এন প্রাইম, এই দুটো লাইন দেখো, এই দুটো লাইন সমান্তরাল মানে প্যারালাল না প্যারালাল নয়, কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, সমান্তরাল, সমান। হ্যাঁ স্যার সমান্তরাল। হুম। সমান্তরাল। এবারে ও পি টু লাইনটা রয়েছে, তাহলে দেখো অ্যাঙ্গেল পি টু ও এন আর অ্যাঙ্গেল ও পি টু এন প্রাইম, এই দুটো একান্তর কোণ বা অল্টারনেটিং অ্যাঙ্গেল না? পি টু এন প্রাইম পি ও টোয়েন্টি। পি টু এন প্রাইম ও এক্স, এই দুটো লাইন প্যারালাল। ও পি টু হচ্ছে আমাদের এই কানেক্টেড লাইনটা। তাহলে পরে অ্যাঙ্গেল পি টু ও এন আর অ্যাঙ্গেল ও পি টু এন প্রাইম, এই দুটো একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে না? দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার একান্তর কোণ কি সবসময় সমান হয়, তাই না? অল্টারনেট অ্যাঙ্গেল হ্যাঁ সবসময় হ্যাঁ। ইকুয়াল। তার মানে পি টু ও এন এর যা ভ্যালু, ও পি টু এন প্রাইম এই অ্যাঙ্গেলটার ভ্যালুও সেম হবে। ক্লিয়ার হ্যাঁ হলো? ক্লিয়ার হলো হ্যাঁ। এটা সবার কাছে? হ্যাঁ স্যার। এবার দেখো, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, তার এবার ভূমি কোণ বা বেস অ্যাঙ্গেল কোনটা হলো ও পি টু এন প্রাইম। তাহলে বেস কোনটা? বেস হচ্ছে পি টু এন প্রাইম, পারপেন্ডিকুলার কোনটা ও এন প্রাইম, হাইপোটেনিউজ কোনটা
OP2। তার মানে P2n প্রাইম ভূমি, ও এন প্রাইম হচ্ছে লম্ব, আর OP2 হচ্ছে অতিভুজ। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে? ও এন প্রাইম মানে লম্বর ভ্যালু কার রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে? আবার ওই OP2 বা অতিভুজের রেসপেক্টে। লম্ব বাই অতিভুজ আমি একটু আগে কি বললাম? সাইন। তাহলে পরে সাইন অ্যাঙ্গেল OP2n প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? ও এন প্রাইম ডিভাইডেড বাই OP2। এ দেখো, সাইন অফ অ্যাঙ্গেল OP2n প্রাইম ইজ ইকুয়াল টু ও এন প্রাইম ডিভাইডেড বাই OP2। কারণ এখানে আমার OP2n প্রাইমটা হচ্ছে বেস অ্যাঙ্গেল, তাই জন্য P2n প্রাইমটা হচ্ছে বেস বা ভূমি, ও এন প্রাইমটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, আর OP2 হচ্ছে আগের বারের মতন হাইপোটেনিউজ বা অতিভুজ। দেখো এটা ক্লিয়ার কিনা বলো সবার কাছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। এবারে এন প্রাইমটা কি? এন প্রাইমটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর মিড পয়েন্ট থেকে যে কোনো একটা ইনস্ট্যান্টে ডিসপ্লেসমেন্ট, যেটাকে দেখো স্মল ওয়াই দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে ও এন প্রাইমের জায়গাতে আমরা ওয়াই লিখব, আর OP2 আগের বারের মতন এই সার্কেলটার রেডিয়াস, তাহলে OP2 জায়গায় আমরা ক্যাপিটাল এ পুট করব। এবারে যেহেতু অ্যাঙ্গেল OP2n প্রাইম অ্যাঙ্গেল P2ON এর সঙ্গে সেম, তাহলে P2ON এর জায়গায় আগের বার আমরা ω t+φ0 পুট করেছিলাম, তাহলে এবার OP2n প্রাইম এখানেও আমরা ω t+φ0 পুট করব, কারণ দিস টু অ্যাঙ্গেলস আর অল্টারনেট অ্যাঙ্গেলস বা একান্তর কোণ। তাহলে ইকুয়েশনটা কি হলো দেখো, সাইন ω t+φ0 ইজ ইকুয়াল টু ওয়াই বাই এ। তাহলে এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ω t+φ0। তাহলে দেখো, আমরা যদি হরাইজেন্টাল লাইনের উপর সার্কুলার মোশনের প্রজেকশন নিই, তাহলে তোমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা হবে কসের টার্মে। আর সেম সার্কুলার মোশনের তুমি যদি ওয়াই অ্যাক্সিসের উপর প্রজেকশন নাও, তাহলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা হবে সাইনের টার্মে। ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? বাকিরা যারা ক্লাস করছো? হ্যাঁ স্যার। এইবার যেটা সমস্যা হয়, এক্সে কি তাহলে স্যার সাইন হবে না কখনো? হতে পারে। তুমি এরকম ভাবার ব্যাপার নয়, কিন্তু মনে রাখতে হবে এক্স যদি কস হয় ওয়াই কে সাইন হতে হবে, এক্স যদি সাইন হয় তাহলে ওয়াই কে কস হতে হবে। কিভাবে আমরা জিনিসটাকে বুঝবো কখন আমরা সাইন নেব কখন আমরা কস নেব? এবার সেই জিনিসটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এটা ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে কোনোদিন জীবনে তোমাদের ভুল হবে না। এইখানেই স্টুডেন্টরা ভুল করে, ভুল ইকুয়েশন চুজ করে, এবং ভুল ইকুয়েশন চুজ করার জন্য পুরো নিউমেরিক্যালটা এরর হয়ে যায়। কখন আমরা কস নেব কখন আমরা সাইন নেব, আমি এবার শুধুমাত্র এক্স অ্যাক্সিসের উপর চলে আসব। দেখো, প্রথমে কনসিডার করো আমরা যা কিছু করছি সবই কিন্তু এক্স ও এক্স প্রাইমের উপর, ওয়াই এর দিকে আর যাচ্ছি না। ফার্স্ট কেস, পার্টিকেলটা এক্স থেকে শুরু করছে। পার্টিকেলটা যদি এক্স থেকে শুরু করে, তাহলে দেখো তো P1 পয়েন্টটা কি আর থাকবে? থাকবে না, কারণ P1 পয়েন্টটা তো এক্সে চলে আসবে, তাই না? কারণ আগের বারে আমরা কনসিডার করেছিলাম পার্টিকেলটা P1 পয়েন্টের থেকে স্টার্ট করেছে। এবার যদি আমি কনসিডার করি পার্টিকেলটা এক্স থেকে স্টার্ট করছে, তাহলে আর P1 পয়েন্ট এক্সিস্ট করবে না, P1 পয়েন্টটা তখন এক্স এর উপর চলে আসবে। P1 পয়েন্ট যদি এক্স এর উপর চলে আসে, তাহলে দেখো φ0 অ্যাঙ্গেলটাও থাকবে না, φ0 অ্যাঙ্গেলটা জিরো হয়ে যাচ্ছে, তাই না? দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের ফার্স্ট কেস, কেস ওয়ানে আমি কি বলছি, যখন পার্টিকেলের কোনো ইনিশিয়াল ফেজ বা ইপক থাকছে না,
তখন পার্টিকেলটা কোথায় দাঁড়িয়ে আছে? এক্স পয়েন্টে দাঁড়িয়ে আছে। তাহলে আমি কি বলছি? হোয়েন ইনিশিয়াল ফেজ ফাই জিরোর ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু 0, তখন পার্টিকেলটা দেখো কোন পজিশনে দাঁড়িয়ে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে পয়েন্ট এক্স। এই এই স্টেটমেন্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? হ্যাঁ। আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা। এবার কি করতে হবে? একটু আগে আমরা এক্স অ্যাক্সিসের উপর ইকুয়েশনটা কি পেলাম? এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো। ওই ইকুয়েশনে ফাই জিরোর জায়গায় 0 পুট করে দাও। তাহলে কি ইকুয়েশনটা দাঁড়াবে? এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস 0। সামথিং প্লাস 0 মানে কি? ওমেগা টি প্লাস 0 মানে কি? ওমেগা টি। তার মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা হলো এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি। তার মানে একটা পার্টিকেল যদি এক্সট্রিম এন্ড, যে কোনো একটা এক্সট্রিমেন্ট, এটা আমার পজিটিভ এক্সট্রিমেন্ট, তাহলে পজিটিভ এক্সট্রিমেন্ট থেকে যখন স্টার্ট করছে তখন তার ইকুয়েশন হবে কোসাইন। যখন তোমাদের নিউমেরিক্যাল করতে দেবে তখন তোমরা আগে প্রথমে কোয়েশ্চেনের মধ্যে দেখবে পার্টিকেলটা কোথা থেকে স্টার্ট করেছে বলছে। তাহলে পার্টিকেল যদি বলে এন্ড পয়েন্ট থেকে স্টার্ট করছে, তাহলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা লিখবে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি, কখনো কিন্তু সাইন লিখবে না। তাহলে যখন স্টার্টিং পয়েন্ট হচ্ছে এক্স, তার মানে আমরা একটা এন্ডে আছি, পজিটিভ এন্ডে আছি, তখন আমার ইকুয়েশনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি। কেস ওয়ানটা ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে? হ্যাঁ স্যার। এবার কি করব? পার্টিকেলটার পজিশনটাকে ওয়াইতে নিয়ে যাব। এক্স থেকে ওয়াইতে গেলে P1 পয়েন্টটা এবার ওয়াইতে যাবে, কেন ওয়াই থেকে স্টার্ট করছে। তাহলে দেখো তো, ওয়াই ও এক্স এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? হ্যাঁ পার্টিকেলটা যদি ওয়াই হ্যাঁ থেকে স্টার্ট করে তাহলে দেখো ফাই জিরো ইনিশিয়াল ফেজের ভ্যালুটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাই তো? দেখো স্যার এটা আরেকবার। P1 পয়েন্টটাকে তুমি যদি ওয়াইতে নিয়ে যাও, তাহলে ও P1 যেটা ফাই জিরো অ্যাঙ্গেল করে আছে, যখন P1 পয়েন্টটা ওয়াইতে চলে গেল তখন অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? ওয়াই ও এক্স হয়ে যাবে না? ওয়াই ও এক্স মানে কত? 90 ডিগ্রি তো। হ্যাঁ তাহলে 90 ডিগ্রি মানে কি? পাই/2 রেডিয়ান। তাহলে হ্যাঁ যখন ইনিশিয়াল ফেজ পাই/2, তখন পার্টিকেলটা স্টার্ট করছে কোথা থেকে? ওয়াই পয়েন্ট থেকে। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর বাকিদের কোনো উত্তর নেই আর কারো? বাকি 4জনই তো আছে। ও সবাই চলে গেছে, বাহ। হ্যাঁ 4জনই আছে। এবার দেখো, আমরা এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো এই ইকুয়েশনের মধ্যে এবার কি করব? ফাই জিরোর জায়গায় পাই/2 পুট করব। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে দেখো? ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস পাই/2। তার মানে এটা হচ্ছে কস ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। এটা তোমরা ম্যাথামেটিক্সে করেছো, মনে পড়ছে? হ্যাঁ কস স্যার। কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা। -sin θ। তাহলে কস ওমেগা টি প্লাস 90 ডিগ্রি মানে কি হবে? মাইনাস সাইন ওমেগা টি হয়ে যাবে। তাহলে দেখো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা হয়ে গেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন ওমেগা টি। তাহলে পার্টিকেলটা যখন ওয়াই পয়েন্ট থেকে স্টার্ট করছে তখন ওর পারপেন্ডিকুলারটা কোথায় রয়েছে? মিড পয়েন্ট ওতে রয়েছে, তাই না? এবং সেখান হ্যাঁ থেকে পার্টিকেলটা কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে। বাঁ দিক মানে কি? নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাই জন্য দেখো এক্স এর ইকুয়েশনে হয়ে গেল মাইনাস।
তাহলে কোয়েশ্চেনে যদি দেখো বলা রয়েছে পার্টিকেল স্টার্টস ফ্রম দ্য মিড পয়েন্ট, তাহলে ডিসপ্লেসমেন্টের আমরা ইকুয়েশনটা লিখবো সাইনের টার্মে। শুধু দেখবে পার্টিকেলটা নেগেটিভ দিকে যাচ্ছে লেখা আছে না পজিটিভ দিকে যাচ্ছে লেখা আছে। যদি নেগেটিভ দিকে যায় তাহলে পরে লিখবে মাইনাস এ সাইন ওমেগা টি, আর যদি মিড পয়েন্ট থেকে পজিটিভ দিকে যায় তাহলে লিখবে প্লাস এ সাইন ওমেগা টি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এর পরেরটা কি হবে, পার্টিকেলটা চলে আসছে এবার এক্স প্রাইম, এক্স প্রাইম পয়েন্ট থেকে স্টার্ট করছে, মানে নেগেটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করছে। পার্টিকেলটা যদি এক্স প্রাইম থেকে স্টার্ট করে তাহলে পি ওয়ান পয়েন্টটা এবার এক্স প্রাইমে, তাহলে দেখো কতটা অ্যাঙ্গেল তৈরি হবে, এক্স ও এক্স প্রাইম একটা স্ট্রেট লাইন সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে না? হ্যাঁ তাহলে স্যার। তাহলে পি ওয়ান পয়েন্টটা যখন এক্স প্রাইমে রয়েছে তখন সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি হবে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে যখন ইনিশিয়াল ফেজের ভ্যালু 180 ডিগ্রি, তখন পার্টিকেলটা স্টার্ট করছে কি বলে এক্স প্রাইম থেকে। তার মানে এবার ও আছে হচ্ছে লেফট সাইডের এক্সট্রিম এন্ডে। এবার কি করব, আগের ইকুয়েশন ওই এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরোতে পাই পুট করো। এবার চিন্তা করো কস 180 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কি মাইনাস কস থিটা। এটা তোমরা করেছো ম্যাথামেটিক্সে। কস 180 ডিগ্রি প্লাস থিটাকে কিভাবে লেখা হয়, কস 90 × 2 + থিটা। 90 × 2 + থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে কস নেগেটিভ, 2 দিয়ে মাল্টিপ্লাই করছো বলে কস আসছে, তার মানে কস 180 ডিগ্রি প্লাস থিটা ইজ মাইনাস কস থিটা। তাহলে হ্যাঁ স্যার। কস ওমেগা টি প্লাস পাই কি হবে, মাইনাস কস ওমেগা টি। তাহলে দেখো এক্স এর ভ্যালু হয়ে গেল মাইনাস এ কস ওমেগা টি। তাহলে এক্স প্রাইমটা হচ্ছে এটাও এক্সট্রিমেন্ট, কিন্তু এই এক্সট্রিমেন্টটা কোন দিকে, লেফট সাইডে। লেফট সাইড নেগেটিভ মানে কি, দিকে। নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাই হ্যাঁ জন্য স্যার। দেখো এটা মাইনাস কস হয়েছে। যখন এক্স ছিল তখন এক্সট্রিম রাইট এন্ড ছিল, পজিটিভ এক্স অ্যাক্সিস ছিল, তাই জন্য প্লাস স্যার এ কস ওমেগা টি ছিল, এটা স্যার মাইনাস হলো। হ্যাঁ বলো। বলছে প্লাস থাকলে পজিটিভ থাকতো, প্লাস মানে পজিটিভ। আর মাইনাস এর নেগেটিভ। যখন পার্টিকেলটা এক্স থেকে শুরু করেছে তখন এক্সটা ও পয়েন্টের কোন দিকে, ডান দিকে তো। হ্যাঁ তার মানে ওটাই। ডান দিক মানে কি পজিটিভ এক্স অ্যাক্সিস। তার মানে হ্যাঁ যখন যখন পজিটিভ এন্ড থেকে স্টার্ট করবে তখন হবে প্লাস কস, আর যখন নেগেটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করবে তখন হবে মাইনাস কস। এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট কেস। এবার পার্টিকেলটা এক্স প্রাইম থেকে ওয়াই প্রাইমে আসবে, কারণ পার্টিকেলটা তো ঘুরতে ঘুরতে আবার এক্সে ফিরে আসবে। এবার যদি তোমার স্টার্টিং পয়েন্টটা ওয়াই প্রাইম হয় তাহলে পি ওয়ান পয়েন্টটা এবার ওয়াই প্রাইমে। তাহলে দেখো কতটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এক্স থেকে ওয়াইতে যাওয়ার জন্য 90 ডিগ্রি, ওয়াই থেকে এক্স প্রাইমে আসার জন্য আবার 90 ডিগ্রি, এক্স প্রাইম থেকে ওয়াই প্রাইমে যাওয়ার জন্য আবার 90 ডিগ্রি। তাহলে দেখো তো তিনটে 90 ডিগ্রি মানে 270 ডিগ্রি অ্যাঙ্গেল না, যখন তুমি ওয়াই প্রাইমে আছো দেখো তো। হ্যাঁ স্যার 270। 270 ডিগ্রি মানে কি 3π/2। হুম। তার মানে যখন আমার ইনিশিয়াল অ্যাঙ্গেল মানে ইনিশিয়াল ফেজ ফাই জিরো হচ্ছে 3π/2, 270 ডিগ্রি, তখন আমার স্টার্টিং পজিশন কোথায়, ওয়াই প্রাইম। এবার পুট করো আগের ইকুয়েশনে, কস 270 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কি কস 90 × 3 + থিটা। 270 ডিগ্রি প্লাস থিটা মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করছো 90 কে। 3 একটা হচ্ছে অড নাম্বার, বিজোড় সংখ্যা। তাহলে অড নাম্বার দিয়ে 90কে মাল্টিপ্লাই করলে কসটা হয়ে যাবে সাইন, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস যেহেতু পজিটিভ
তার মানে আনসারটা আসবে পজিটিভ সাইন। তাহলে কস 270 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কস 90 ইন্টু 3 প্লাস থিটা। তার মানে এটা হচ্ছে প্লাস সাইন থিটা। দেখো এটাও তোমরা ম্যাথামেটিক্সে করেছো, একটু মনে করে দেখো। তাহলে আমার যদি এখানে কস 3π/2 প্লাস ওমেগা টি হয়, তাহলে কস 270 ডিগ্রি প্লাস ওমেগা টি, কস 270 ডিগ্রি প্লাস ওমেগা টি মানে কি কস 90 ইন্টু 3 প্লাস ওমেগা টি, তার মানে প্লাস সাইন ওমেগা টি। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল এ সাইন ওমেগা টি প্লাস। কেন প্লাস? কারণ দেখো ওয়াই প্রাইম থেকে পার্টিকেলটা যখন ঘোরা শুরু করবে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন ও ওয়াই প্রাইম থেকে এক্স এর দিকে আসবে। যেই ওয়াই প্রাইম থেকে এক্স এর দিকে আসছে, দেখো ও মিড পয়েন্ট থেকে ডান দিকে সরতে শুরু করলো। মিড পয়েন্ট থেকে ডান দিকে মানে কি পজিটিভ সাইডে আবার চলে এলো, এই জন্য দেখো প্লাস। তাহলে যখন ও ওয়াই প্রাইম থেকে স্টার্ট করেছিল, আবার যখন ওয়াই প্রাইম থেকে স্টার্ট করছে, দুটোতেই ও কিন্তু রয়েছে মিড পয়েন্টে। কিন্তু ওয়াই প্রাইম ওয়াই থেকে স্টার্ট করে ও মিড পয়েন্ট থেকে লেফটে যাচ্ছিল, মানে নেগেটিভ সাইডে যাচ্ছিল। ওই জন্য দেখো স্টার্টিং পজিশন ওয়াইতে এক্স এর ইকুয়েশনটা মাইনাসে এসছে। কিন্তু ওয়াই প্রাইম থেকে যখন ও এক্স এর দিকে যাচ্ছে, তখন ও আবার মিড পয়েন্ট থেকে স্টার্ট করছে, কিন্তু এবার ও যাচ্ছে পজিটিভ দিকে। তাই জন্য দেখো সাইনেরই ফাংশন, কিন্তু এবার এটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে দুটো এন্ড পয়েন্ট থেকে স্টার্ট করলে, মানে এক্স বা এক্স প্রাইম থেকে, ফাংশনটা হচ্ছে কস। পজিটিভ সাইড থেকে শুরু করলে প্লাস কস, নেগেটিভ সাইড থেকে শুরু করলে মাইনাস কস। তার মানে পজিটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করলে প্লাস কস লিখবে, নেগেটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করলে মাইনাস কস লিখবে। আর যদি বলে মিড পজিশন থেকে স্টার্ট করছে, তাহলে তোমার ফাংশনটা হবে সাইন। এবার কোয়েশ্চেনে দেখবে মিড পজিশন থেকে পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে লেখা আছে। যদি বলে মিড পজিশন থেকে নেগেটিভ সাইডে যাচ্ছে, তাহলে মাইনাস সাইন হবে। যদি মিড পজিশন থেকে পজিটিভ সাইডে যায়, তাহলে পরে প্লাস হবে। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে পরে এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হলো তো, যে আমরা কখন সাইন কনসিডার করব আর কখন কস কনসিডার করব। হ্যাঁ স্যার। কোয়েশ্চেনে এটাকেই ভালো করে দেখবে, এন্ড পজিশন লেখা আছে না মিড পজিশন লেখা আছে। এন্ড হলে দেখবে পজিটিভ এন্ড না নেগেটিভ এন্ড। মিড পজিশন থেকে দেখলে দেখবে মিড থেকে কোন দিকে যাচ্ছে, পজিটিভ সাইডে যাচ্ছে না নেগেটিভ সাইডে যাচ্ছে। মিড মানে সাইন, এন্ড মানে কস। পজিটিভ এন্ড মানে প্লাস কস, নেগেটিভ এন্ড মানে মাইনাস কস। মিড পয়েন্ট থেকে পজিটিভে যাচ্ছে মানে প্লাস সাইন, মিড পয়েন্ট থেকে নেগেটিভে যাচ্ছে মানে মাইনাস সাইন। স্যার হ্যাঁ বলো। কোশ্চেনে কি দেওয়া থাকবে পজিটিভ নেগেটিভ? এটা তোমাকে এইভাবে মেনশন করে দেবে যে দ্য পার্টিকেল স্টার্টস এসএইচএম ফ্রম এক্সট্রিম এন্ড। তাহলে তুমি জেনে গেলে এক্সট্রিম এন্ড, তার মানে কোনোভাবে সাইন হবে না, এটা কস হবে। কস হবে। হুম। এবার দেখবে সেটা পজিটিভ না নেগেটিভ বলা আছে। যদি কোনো কিছু না বলা থাকে, তার মানে পজিটিভ। নেগেটিভ হলে সেটা নেগেটিভ বলা থাকবে। আচ্ছা। আর যদি বলে পার্টিকেল স্টার্টস ফ্রম মিড পজিশন, তার তার মানে মানে তোমার সাইন। মাথায় চলে এলো মিড মানে সাইন, কস হবে না। এবার তুমি দেখো পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস পজিটিভ সাইড না টুয়ার্ডস নেগেটিভ সাইড। যদি কোনো কিছু মেনশন না করা থাকে, তাহলে মনে রাখবে এটা টুয়ার্ডস পজিটিভ। আর যদি নেগেটিভে যায়, তাহলে কোয়েশ্চেনে বলে দেবে টুয়ার্ডস নেগেটিভ। তাহলে টুয়ার্ডস নেগেটিভ হলে মাইনাস সাইন লিখবে, আর টুয়ার্ডস পজিটিভ হলে প্লাস সাইন লিখবে। হুম। তাহলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন স্টার্টিং পয়েন্টের উপর ডিপেন্ড করে দেখো চেঞ্জ হচ্ছে। এন্ড হলে কস, মিড হলে সাইন। এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে এইটাকে একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে কিন্তু তোমাদেরকে।
আমি আজকে এই অবধি রাখবো ক্লাসটা। নেক্সট দিনকে আমরা এই ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন থেকে ভেলোসিটি ক্যালকুলেট করব, অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করব। কিন্তু আমি এটাকে ভিডিও কনভার্ট করে তোমাদের আবার আমি আপলোড করে দেবো। কিন্তু তোমরা খুব ভালো করে এই ডিসপ্লেসমেন্টের ব্যাপারটাকে একটু প্র্যাকটিস করে নিজেরা কিন্তু ক্লারিফাই করে নেবে, যেন কখনো ভুল না হয়। বহু স্টুডেন্ট এই জায়গাটাতেই ভুল করে, সাইন কস ধরতে পারে না, কোথায় সাইন করব কোথায় কস করব। প্রথমে আগে দেখবে এক্সট্রিম এন্ড বা এন্ড পজিশন বলছে কিনা। এন্ড মানেই মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে, আর সাইন cos, ঢুকবে না, এখানে কস। হ্যাঁ cos, এবার এক্সট্রিম এন্ডে যদি কোনো কিছু বলা না থাকে, তার মানে ওটা বাই ডিফল্ট পজিটিভ এন্ড। যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ বলে দেবে। তাহলে আচ্ছা, কোনো কিছু না বলা থাকলে প্লাস কস লিখবে, আর নেগেটিভ বলে দিলে মাইনাস কস লিখবে। আর যদি দেখো কোয়েশ্চেন বলছে পার্টিকেল স্টার্টস ফ্রম মিড, মিড পয়েন্ট, সাইন, মিন পজিশন, তার মানে কস মাথা থেকে বাদ দিয়ে দাও, সাইন। হুম এবার হুম তুমি দেখো কোন দিকে যাচ্ছে বলছে। যদি কোনো কিছু না বলা থাকে, তার মানে মনে রাখতে হবে ও মিন বা মিড থেকে পজিটিভ দিকে যাচ্ছে। আর যদি নেগেটিভ দিকে যায় তাহলে বলে দেবে মিড বা মিন থেকে নেগেটিভে যাচ্ছে। তাহলে কোনো কিছু না বললে প্লাস সাইন নেবে, আর নেগেটিভ মেনশন করে রাখলে মাইনাস সাইন নেবে। এই সিম্পল জিনিসটা মাথায় রাখবে, তাহলে দেখবে কোনোদিন তোমাদের এসএইচএম এর ইকুয়েশন লিখতে ভুল হবে না, কোনোদিন কোনো প্রবলেমও ভুল হবে না। দেখো পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে বলো। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। বলছি ওই যে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস পাই বাই টু, এটা কি করে দেখাতে হবে তারপরে ওই এক্স ইকুয়াল টু না না মাইনাস সাইনটা, না, না শুধু ওটাই দিতে হবে? শুধু জাস্ট এই যে ইকুয়েশনটা দেখো তোমার গোল্ডেন ইয়েলো কালারে লেখা আছে, এই হ্যাঁ শুধু ওটাই ইকুয়েশন, দিলে হবে? শুধু ওটা দিয়ে স্টার্ট করবে। আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে এই ইকুয়েশনটা কিভাবে এলো করে দেখাও, ডিরাইভ মানে করো, ডিরাইভ করতে, হ্যাঁ। তখন তখন তোমাকে কেস টুটা দেখাতে হবে। আচ্ছা, যদি ডিরাইভ না বলা থাকে তাহলে স্ট্রেট এই গোল্ডেন কালারের ইকুয়েশন গুলো দিয়ে স্টার্ট করবে। হুম, এইটাকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? আমরা হ্যাঁ নেক্সট স্যার। সানডেতে এর পরের পার্টটা স্টার্ট করব, ভেলোসিটি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করে। তারপর আমরা ক্যান্টিলিভার বিমের তোমার টাইম পিরিয়ড অফ অসিলেশনটা ক্যালকুলেট করব। তাহলে আমাদের এই পার্টটা অলমোস্ট শেষ। শুধু কয়েকটা লাস্টে গিয়ে আমাদের ওই ড্যাম্পড ভাইব্রেশন, তোমার মানে কি বলে ফ্রি ভাইব্রেশন বা ন্যাচারাল ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশন, এগুলোর আমাদের ডেফিনেশন পড়তে হবে, আর কয়েকটা সিম্পল ফিগারকে দেখতে হবে। তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। আমি পরে এটা ভিডিও আপলোড করে তোমাদের পোস্ট করে দেবো লিঙ্কটা। তোমরা দরকার পড়লে আরেকবার একটু ভিডিওটা দেখে নিও, ক্লাসের ভিডিওটা। এটা অবধি ভালো করে প্র্যাকটিস করে রাখো। আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব ফ্রম দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন। ओके सर। ঠিক আছে, চলো তাহলে আজকে হ্যাঁ ক্লাসটা ওকে শেষ স্যার, থ্যাংক করছি। ইউ স্যার। ওকে ওকে, চলো।